ওকে, আমি একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার করছি। হ্যাঁ, প্রথমেই নাইমুল হাসানের কোশ্চেন, মানি লন্ডারিং। সো মানি লন্ডারিং এর আরেকজনেরও কোশ্চেন আছে, একসাথে আমি দুটো জিনিসের অ্যান্সার করছি। মানি লন্ডারিং তো খুবই ভালনারেবল একটা মানে কোন টপিক। এটা আপনারা জানেন যে টাকা সবই বলা যায় যে পাচার করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো বিভিন্ন ভাবে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। সো যেই অবস্থা এখন, সেখানে আসলে আমরা যেটা এখানে বলেছে, আমরা তো চ্যাপ্টার 2টা পড়েছি হচ্ছে এঙ্গেজমেন্ট লেটার। সো এঙ্গেজমেন্ট লেটার দেওয়ার আগে আপনার ক্লায়েন্ট, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা কোম্পানি হতে পারে, মানি লন্ডারিং কোনো ইস্যুতে জড়িত কিনা, এখন আসলে ব্যাংকের কাছে সব ধরনের ইনফরমেশনই থাকে। হ্যাঁ, সো আপনি যদি ব্যক্তির যদি ইনফরমেশনগুলো, তার এনআইডি, তার ছবি প্লাস তার ইন ডিটেলস, বিশেষ করে এনআইডিটা প্লাস অফিসিয়াল যদি হয়, মানে কোম্পানি যদি হয়, কোম্পানির রেজিস্ট্রেশন ডকুমেন্টস টকুমেন্টস এগুলো দিয়ে যদি ব্যাংকে একটু চেক করান যে তার মানি লন্ডারিং কোনো ইস্যু আছে কিনা, তাহলে দেখবেন সব বের হয়ে আসছে। ওকে, সো ব্যক্তি অথবা ক্লায়েন্ট, আপনার অডিটের স্কোপ যেটাই হোক না কেন, আপনি যদি তাদের পার্সোনাল ডকুমেন্টসগুলো, কোম্পানি হলো কোম্পানি রেজিস্ট্রেশন ডকুমেন্টসগুলো যদি দিয়ে দেন, তাহলে দেখবেন যে অটো ব্যাংকের থেকেই ইনফরমেশন, বা আপনি যেখানেই চান, মানে লিগাল জায়গাগুলোতে আপনি দেখবেন যে ইনফরমেশন দিলে, আর আপনাকে দিবে এই শর্তে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, তখনই আসলে ইস্যুগুলো শেয়ার করবে আপনার সাথে। যখন দেখাবেন যে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি, আমি চাচ্ছি যে আমার ক্লায়েন্ট কোনো মানি লন্ডারিং ইস্যুতে জড়িত কিনা সেটা শিওর হতে, তখন দেখবেন আপনাকে ব্যাংকগুলো হেল্প করবে। ঠিক আছে। আর নাইমুল হাসানের যে কোশ্চেনটা ছিল যে ডিউ ডিলিজেন্স, ডিউ ডিলিজেন্স হচ্ছে গিয়ে আমরা ক্লায়েন্টে হচ্ছে, নাইমুল আছেন তো নাকি? জি ম্যাম, জি ম্যাম আছে। আচ্ছা, ডিউ ডিলিজেন্স হচ্ছে আমরা তো অডিট ফার্মে অনেক কিছু অডিট করি। হ্যাঁ, মানে এক্সটার্নাল অডিট, মানে অনেক টাইপের অ্যাসুরেন্স সার্ভিস দেয়, এক্সটার্নাল অডিট দেই, ভ্যালুয়েশন সার্ভিস দিচ্ছি, ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। একটা সার্ভিস হচ্ছে ডিউ ডিলিজেন্স সার্ভিস, অর্থাৎ আপনাকে স্পেসিফিক টার্মস অ্যান্ড রেফারেন্স দিয়ে দিবে। ঠিক আছে। অডিটের অ্যাপয়েন্টমেন্ট লেটার কখনো দেখেছেন নাইমুল? অ্যাপয়েন্টমেন্ট লেটার না ম্যাম, দেখিনি। অডিটের অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু কিছু বলা থাকে না, শুধু বলে এই সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটের জন্য আপনাকে অ্যাপয়েন্ট করা হলো, আপনার ফি হবে এত টাকা। ঠিক আছে, এভাবে স্কোপটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর ডিউ ডিলিজেন্স মানে হচ্ছে আপনাকে স্কোপটা একদম স্পেসিফিক করে দিবে। ঠিক আছে। তো দেখেন, ব্যাংক অডিট তো এক্সটার্নাল অডিটের মতো হয়। এক্সটার্নাল অডিটর যদি সামটাইমস বলে যে এখানে প্রবলেম আছে, ওখানে প্রবলেম আছে, বা এই ব্রাঞ্চে প্রবলেম আছে, তখন তারা শুধু স্পেশালি ব্রাঞ্চ অডিট করায়। নিশ্চয়ই শুনেছেন কোথাও যে স্পেশাল ব্রাঞ্চ অডিট, বা স্পেশালি সেলসের অডিট, বা কোনো স্পেশাল অডিট চলছে, রাইট? মানে এক্সটার্নাল অডিটের বাইরে এগুলো। এক্সটার্নাল অডিট এক্সটার্নাল অডিটের মতো চলে, কোনো স্পেসিফিক টার্মস অ্যান্ড রেফারেন্স দিয়ে, কোনো স্পেসিফিক ব্রাঞ্চ হতে পারে, কোনো স্পেসিফিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আইটেম হতে পারে, সেটার যখন অডিট করায় বা সেটার যখন পুঙ্খানুপুঙ্খ একটা রিপোর্ট লাগে কোম্পানির, তখন সেটাকে বলে হচ্ছে ডিউ ডিলিজেন্স অডিট। গট ইট নাইমুল? জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে। সো সবার জন্য ডিউ ডিলিজেন্স অডিট হচ্ছে স্পেসিফিকলি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারে বলে দিবে তুমি এটা এটা দেখবা, এটা এটা দেখবা, এটা এটা, মানে আপনাকে ওই টরের মধ্যে থাকতে হবে। টর মানে টার্মস অফ রেফারেন্স। টার্মস অফ রেফারেন্স দিয়ে দিবে আপনাকে, টার্মস অফ রেফারেন্স অনুসারেই রিপোর্ট করতে হবে বা অডিট করতে হবে। ঠিক আছে, স্পেশাল অডিটটা, এর বাইরে আপনার স্কোপ নাই, স্কোপ লিমিটেড। আর মানি লন্ডারিং তো আমি বললামই, ইন্ডিভিজুয়াল কোম্পানি। এক্সপেকটেশন গ্যাপটা আমি বলেছি যে গত ক্লাসেও বলেছি, এক্সপেকটেশন গ্যাপটা আমি চ্যাপ্টার 4-এ ডিটেলস আছে, সেখানে ডিসকাস করব নিশাত। ঠিক আছে। আর এঙ্গেজমেন্ট লেটার প্রতিবার অডিট করার টাইমে দিতে হয় না, সেটা আমি লাস্ট ক্লাসে নয়ন ডিসকাস করেছি, কেন এঙ্গেজমেন্ট লেটার প্রতি বছর দিতে হয় না, আবার দিতে হতে পারে যদি কিছু সিচুয়েশন ঘটে। সেটা লাস্ট ক্লাসের টপিকে ডিসকাস করা হয়েছে, ক্লাসে ডিসকাস করা হয়েছে, সিনোপসিসেও আছে। 23B প্রতি বছর দেয়া লাগে। ঠিক আছে, 23Bটা প্রতিবারই অডিট করার আগে দিতে হবে। ওকে, বাট এঙ্গেজমেন্ট লেটারটা ম্যান্ডেটরি না। 23Bটা হচ্ছে প্রফেশনাল ম্যাম, ক্লিয়ারেন্স লেটারের সাথে জড়িত। জি নাইমুল। ম্যাম 37 পেজে একটা কোশ্চেন ওয়ার্ক এক্সাম্পল আছে, ক্লায়েন্ট ডিউ ডিলিগেন্স, ওইটার আনসার, আচ্ছা, মানে ওয়ার্ক এটা আমি একটু এক্সাম্পলটা বুঝতেছি না। আপনি পড়ে আমাকে একটু বুঝায়েন যে আপনার কোথায় প্রবলেম হচ্ছে, আমি আপনাকে স্পেশালি ইয়া করবো। হ্যাঁ, কারণ এখন এটা পুরো পড়ে অ্যান্সার দিতে গেলে আমরা চ্যাপ্টার 3টা শুরু করতে পারবো না। ঠিক আছে।
আপনি ঠিক আছে আমার ম্যাম। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাদের কাছে? না ম্যাম। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। কারো যদি স্পেসিফিক কোনো জায়গায় প্রবলেম থাকে, সেটা যদি মনে হয় যে ক্লাসে এত ইলাবোরেটলি ডিসকাস করলে ক্লাসের বাকি সময়টা হ্যাম্পার হবে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ওকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে নাইমুল, আপনার সাথে তাহলে আমি আপনি একটু ঠিক পুরোটা আছে পড়ে ম্যাম। আপনার কোথায় প্রবলেম হচ্ছে আমাকে একটু সেটা আইডেন্টিফাই করে, যে আমি ম্যাম এইটুকু বুঝি না, ঠিক আছে? কারণ পুরোটা পড়ে ভাইয়া অ্যান্সার করতে গেলে এখন অনেকখানি সময় যাবে। ওকে, গট ইট? জি জি ইনশাল্লাহ ম্যাম, আমরা ঠিক সলভ আছে, করব, থ্যাংক ইউ। নো প্রবলেম। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন চ্যাপ্টার 3-তে চলে যাই। আমাদের অলরেডি 9:16, আমাদের 9:15-এ শুরু করার কথা ছিল। সো ওকে, সবার কোশ্চেনের কি অ্যান্সার হয়ে গেছে? আমি আরেকটু চেক করি আর কেউ কোনো কোশ্চেন করেছে কিনা। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন অডিট অ্যাসুরেন্স অ্যান্ড অডিট ওপিনিয়ন? রিলেশন বিটুইন এই দুইটাই তো একই জিনিস। অডিট অ্যাসুরেন্স তো অডিট নিশ্চয়তা দেয়া, বা অডিটের নিশ্চয়, এই অডিটটাই তো হচ্ছে এক ধরনের অ্যাসুরেন্স। অডিটটা কি এক ধরনের অ্যাসুরেন্স, ফার্স্ট ক্লাসে যেটা প্রান্ত পড়িয়েছিলাম। সো অডিট অ্যাসুরেন্স এবং অডিটে আমাদের মূল কাজই হচ্ছে ওপিনিয়ন দেয়া, ঠিক আছে? অডিটের মূল কাজ কি? ওপিনিয়ন দেয়া। সো ওপিনিয়ন আমাদের পুরোটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ করে দেন আমরা হচ্ছে অডিটের ওপিনিয়নে আসবো, ঠিক আছে? সো আপনি আসলে ম্যাম কি বোঝাতে চাচ্ছেন, আমি ম্যাম ক্লিয়ার না? তাহলে কি আমাদের যত ধরনের অডিট অপিনিয়ন দেন সবগুলাই কি আমাদের অডিট রিজনেবল অ্যাসুরেন্স, অ্যাসুরেন্সের ডেফিনেটলি অডিট অ্যাসুরেন্স, মানে অ্যাসুরেন্স মানে বা অডিট। অডিট ঠিক মানে মানে ইয়া ঠিক না, অডিট অ্যাসুরেন্সি মানে অ্যাসুরেন্স দিচ্ছি আমরা যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ঠিক আছে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে বা দিচ্ছে না, ঠিক আছে? সব যে যত ধরনের আমরা এক্সটার্নাল অডিট করছি কিংবা ইন্টারনাল অডিট করছি বা যাই করছি, আমরা যত ধরনের সার্ভিস দিচ্ছি সবগুলাই অ্যাসুরেন্স। তার মধ্যে অডিটটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং অডিটে আমরা কি করি? ওপিনিয়ন দিই। সো ইটস অলসো অ্যাসুরেন্স। প্রান্ত ক্লিয়ার? তাহলে এখানে এখানে হুম, বেজ হচ্ছে আমার এভিডেন্সের উপর ডিপেন্ড করে ইয়েস, আমি ইয়েস, অডিট অপিনিয়ন। ইয়েস, ইয়েস। ওকে, আমরা থ্যাংক ইউ এভিডেন্সে ম্যাম। আসবো চ্যাপ্টার 4-এ, আমরা এটা আরো ভালো করে দেখবো প্রান্ত, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ম্যাম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো আমরা আজকে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে, আমি আগেই বলিনি, ফার্স্ট ক্লাসে আমরা পড়েছি কি? কনসেপ্ট অফ অ্যান্ড নিড ফর অ্যাসিওরেন্স। সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি আমরা প্রসেস অফ অ্যাসিওরেন্স, এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এঙ্গেজমেন্ট লেটার যেটা ছিল সেইটা, প্ল্যানিং। সো আজকে হচ্ছে প্ল্যানিংটা পড়বো চ্যাপ্টার 3-তে। সো প্রথমে বেসিকটা ক্লিয়ার হলো, সেকেন্ডটাতে দেখলাম আমরা কিভাবে এঙ্গেজমেন্ট লেটার পর্যন্ত যাওয়া যায়। সো আমরা তো ক্লায়েন্টে গিয়ে এঙ্গেজমেন্ট লেটার পাওয়ার পরে বা এঙ্গেজমেন্ট লেটার ক্লায়েন্টকে দেওয়ার পরেই তো আমরা অডিটটা আসলে ফর্মালি শুরু করছি। সো ফর্মালি শুরু করে কি গিয়েই একেবারে ভাউচার দেখা শুরু করে দেন? নো, আমরা কি করি? প্ল্যানিং করি অডিটের। এপিএম এর নাম আমরা সবাই শুনেছি, অডিট প্র্যাকটিস ম্যানুয়াল। আমরা সেই প্ল্যানিং এর আওতায় অডিট করি যে কোনো জিনিস। আপনি আপনার লাইফ দিয়ে চিন্তা করেন, ইফ ইউ হ্যাভ আ প্ল্যান, দেন হচ্ছে আপনার কাজটা সুন্দর হবে, আপনার হচ্ছে মানে এটার রেজাল্টটা ভালো আসবে, ঠিক আছে? আপনার যদি প্ল্যানিং না থাকে আপনি কিন্তু আগাতে পারবেন না। সো লাইফের যে ব্যাপারটা, লাইফও যদি আমার প্ল্যানিং অনুসারেই চলে এবং সেটার রেজাল্ট যদি ভালো হয়, প্ল্যানিং অনুসারে চললে তার এক ধরনের রেজাল্ট, প্ল্যানিং অনুসারে না চললে আরেক ধরনের রেজাল্ট। সো আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে লাইফও প্ল্যান করা লাগছে। সো সেম আমার অডিটেও, আপনার যদি প্ল্যানিংটা ভালো থাকে আপনার অডিটটা ভালো হবে। আপনি প্ল্যানিং এ ধরেন আপনার 1 সপ্তাহ সময় গেল, বাট প্ল্যানিং যদি না করেন, অডিট হয়তো 2 মাস লাগলো, প্ল্যানিং করলে অডিটটা 1 মাসে হবে, একদম গ্যারান্টি। কারণ প্ল্যানিংটা আপনি যদি পড়তে থাকেন এপিএম এর, আমি জানি না আপনার এপিএম অনুসারে কারো মানে পুরোটা প্ল্যানিং এর কাজ করে অডিট করার এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি আপনি এপিএম পুরোটা পড়েন, আপনি দেখবেন ওখানেই আপনার অনেক কিছু বের হয়ে আসবে, রিস্ক কোথায় আছে, তারপর আপনার ম্যাটেরিয়ালিটি, আপনার অ্যানালাইটিক্যাল প্রসিজার, সব কিছু আপনার প্ল্যানিং এর পার্ট, এগুলো আমরা একটু পরেই দেখবো। সো আপনার প্ল্যান যত অ্যাকিউরেট হবে, আপনার কাজ তত অ্যাকুরেট হবে, হ্যাঁ, তত আপনার
অডিটটা আপনার প্রপার একটা জায়গায় চলে আসবে। সো প্ল্যানিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অডিট। আপনারা যখনই এক্সটার্নাল অডিট করা হয়, এখন সব ফার্মেই মোটামুটি এপিএমটা ফলো করা হয়। আর স্পেশাল ক্লায়েন্টগুলোতে তো মানে একটু বড় ক্লায়েন্টগুলোতে তো ডেফিনেটলি এটা মিস করে না। সো এপিএম অনুসারে প্ল্যানিং করে যত সুন্দর করে আপনি কাজটাকে শেষ করতে পারবেন, প্ল্যান ছাড়া আপনি যদি আগান, আপনি হয়তো অডিট শেষ করলেন, বাট রিস্ক এরিয়া কোথায় ছিল, কোনটা আসলে প্রায়োরিটি দেওয়া দরকার ছিল, কোনটাকে আপনি আগে দেখার দরকার ছিল, এগুলো কিছুই আপনি কিন্তু বুঝবেন না যদি হ্যাপহ্যাজার্ডলি আপনি শুরু করেন। বাট প্ল্যানিং অনুসারে শুরু করলে জিনিসটা সুন্দর হবে। ঠিক আছে, সো আমরা নেক্সট ইয়াতে চলে যাই। কি আছে আমাদের? অডিট স্ট্র্যাটেজি অ্যান্ড হচ্ছে অডিট প্ল্যান। আমার একটা কোশ্চেন ছিল। আমি কোশ্চেন গুলো এক ক্লাস শুরু হওয়ার পরে আমি আর কোনো কোশ্চেন নেই না ফাহাদ, এটা আমার ক্লাসের রুলস। আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি চ্যাট বক্সে কোশ্চেন লিখেন আর আমাকে ক্লাসটা শেষ করতে দেন। ওকে, গট ইট? কেউ কোনো কোশ্চেন না, এখন যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে, আমাকে ক্লাসের লেকচারের মাঝখানে থামাবেন না। ওকে, সমস্ত কিছুর অ্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক সময় থাকবে, চ্যাপ্টার শেষ হওয়ার পর সময় থাকবে, পরের ক্লাসে আবার সময় থাকছে। কোশ্চেনই কোশ্চেন, যত কোশ্চেন আছে করতে পারবেন, নো সমস্যা। সো আমরা এখন যেখানে ছিলাম, মানে ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অডিট স্ট্র্যাটেজি অ্যান্ড অডিট প্ল্যান। আপনারা যদি অনেকেই হয়তো আমার ইউটিউব ক্লাস আগের গুলো দেখেছেন, অনেকেই বলেন যে ম্যাম আমরা তো আগেই দেখেছি ক্লাসগুলো, সো তারা জানেন যে আমি এই চ্যাপ্টারের এই পার্টটা কিভাবে পড়াই। সো অডিট স্ট্র্যাটেজি এবং অডিট প্ল্যান, এটা হচ্ছে দুটো মানে একটার পর আরেকটা, এক স্টেজের পর আরেক স্টেজ। আমি যদি আগে অডিট স্ট্র্যাটেজিতেই আসি, সেটা কি জিনিস? ধরেন আমি আপনাদেরকে প্লেনে করে একটা দ্বীপ ভিজিটে নিয়ে গেলাম। হ্যাঁ, যে আপনি হচ্ছে গিয়ে একটা দ্বীপে কিছু জিনিস আপনাকে একটু দেখতে হবে, মনে করেন ওইটা আপনার অডিট স্কোপ। ওকে, আপনি প্লেন থেকে কি একটা দ্বীপ অবশ্যই ছোট মনে হবে না? আপনি যত কাছে যাবেন তত বড় হবে, রাইট? আপনি যত কাছে যাবেন তত বড় হবে। বাট মোটামুটি দূর থেকে তো মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো ছোটই দ্বীপ, বা এরকম বেশি দূর না। মনে করেন আপনি একদম দ্বীপের উপরেই আছেন, প্লেনটা দিয়ে চক্কর দিচ্ছেন। যারা আপনাকে কাজটা দিচ্ছে সে বলতেছে কি, ভাই এই দ্বীপটাতে আপনারা একটু কয়েকজন গিয়ে আমাকে একটু কিছু ইনফরমেশন লাগবে। কি ইনফরমেশন? এখানে কি টাইপের গাছ কয়টা আছে, কি টাইপের প্রাণী, বড় প্রাণী কয়টা আছে, সেটার একটা হিসাব আমার লাগবে। হ্যাঁ, সো এটা মনে করেন আপনার অডিট স্কোপ। সো আপনি উপর থেকে দেখিয়ে আনতে, আপনি অডিট সুপারভাইজার, অডিট বা অডিটের পার্টনার, এঙ্গেজমেন্ট পার্টনার, আপনি উপর থেকে একটা গেস করলেন যে হ্যাঁ এটা তো আয়তন এরকম এরকম মনে হচ্ছে, ওকে আমার 4জন লোক নিয়ে 1 সপ্তাহ কাজ করলে আমার হয়ে যাবে। ঠিক আছে, আপনি এটা গেস করে বা ইয়া করে তাদের সাথে কথা বলে, ওকে তারা আপনাকে কাজটা দিয়ে চলে গেল। তারপরে আবার তারা আপনাকে প্লেনে করে এনে আপনার ওই 4জনকেই নামিয়ে দিয়ে গেল ওই দ্বীপে 1 সপ্তাহ কাজ করার জন্য। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, জি ঠিক ম্যাম, আছে, শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, গট ইট। সো একটু জাস্ট ভিজুয়ালাইজ করেন, এখন আপনাকে যখন নামিয়ে দিয়ে গেল, এখন আপনার কাছে জিনিসটা অনেক বড় মনে হচ্ছে। মানে আপনি উপর থেকে তো একটা গেস করলেন, বাট আপনার কাছে একটু বড় মনে হচ্ছে এখন জায়গাটা। আর নামার পরে দেখলেন যে কর্দমাক্ত জায়গা, প্লাস হচ্ছে গাছগুলোতে কাটা কাটা কিছু গাছে, মানে আপনার এগোতে প্রবলেম হচ্ছে। আপনি যেখানে আগে ধরে নিয়েছিলেন প্লেনে থাকা অবস্থায় যে হ্যাঁ আমি একদিনে এইটুকু কাভার দিতে পারবো, দেখা যাচ্ছে যে আপনি চলতে আপনার 2 থেকে 3 গুণ সময় লাগছে। তার মানে কি, আপনার যেই সময়টা আপনি অ্যাজিউম করেছেন আপনার তার চাইতে সময় বেশি লাগছে। এবং প্লাস আপনি দেখলেন যে আপনার যে সময়ের সাথে সাথে আপনার হচ্ছে গিয়ে আপনার লোকবলও একটু বেশি লাগছে। হয়তো আগে আপনি 4জন এক্সপেক্ট করেছিলেন, এখন দেখলেন যে না, একটু সময়ও লাগছে, প্লাস চারদিক থেকে যদি লোক দিয়ে শুরু করি তাহলে আমার 4জনে না, আমার হয়তো 6জন লোক লাগতে পারে। সো এই যে আপনি জায়গায় পা দেওয়ার পরে আপনার অ্যাজাম্পশনে চেঞ্জ হলো, আপনার ডেজে চেঞ্জ হলো, আপনার পার্সনে চেঞ্জ হলো, দিস ইজ কল অডিট প্ল্যান। আর ওই যে প্লেন থেকে আপনি দেখে একটা গেস করলেন এত সময় লাগবে, এত লোক লাগবে, সেটাকে বলা হচ্ছে অডিট স্ট্র্যাটেজি।
ঠিক আছে, বোঝা গেল? সো আমরা জি কি করি ম্যাম। অডিটের ক্ষেত্রে, এবার সেটাই আসি। আমরা ফার্মে থাকতে যখন একটা অডিটের অ্যাপয়েন্টমেন্ট পেলেন, হ্যাঁ, আপনার পার্টনার বললো কি এই তোমরা এই টিম একটা ইয়া করো, ওই টিমে এতদিনের মাঝে এই কাজটা একটু তুলে নিয়ে আসবা, ঠিক আছে? সো টাইম বাজেট, কস্ট বাজেট, এরকম কিছু কি ফার্মে নাম শুনেছেন কিনা? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো টাইম বাজেট, কস্ট বাজেট কিন্তু ক্লায়েন্টে যাওয়ার আগেই করতে হয়, অর্থাৎ ফি কত টাকা সেই অনুসারে আমার কয়জন লোক প্লাস হচ্ছে গিয়ে কতদিন সময় নিলে ওই ফিতে আমি একটা, প্রত্যেক ফার্মে কিন্তু প্রফিট করে কিছু না কিছু, রাইট? অডিটে যদি প্রফিট না করা হয় তাহলে কিভাবে? সো ম্যান পাওয়ার কস্ট সব, ওই ম্যান পাওয়ারের পার আওয়ার কস্ট সব কিছু বসিয়ে দেখা হয় যে কত দিনের মধ্যে মানে মধ্যে কাজটা করতে পারলে আমার এই ফিতে আমি একটা ভালো প্রফিট করতে পারবো, বা আমার প্রফিট হবে এতটুকু একটা গেস করা যে হ্যাঁ কতটা সময় লাগছে, কতজন লোক লাগছে, কে কি কাজ করবে। সো এই যে ওভারঅল একটা প্ল্যান ফার্ম থেকে করে যাওয়া হয়, দ্যাট ইজ কল্ড অডিট স্ট্র্যাটেজি। অডিট স্ট্র্যাটেজি। বাট ম্যাক্সিমাম টাইমেই আমরা যখন অডিট করতে যাই আমাদের কি টাইমের চেঞ্জ হয় না, আমাদের কি লোক বলে চেঞ্জ হয় না? ডিপেন্ড অন দ্য সিচুয়েশন অফ ক্লায়েন্ট। তার হয়তো তার নন কোঅপারেশন হতে পারে, অথবা গিয়ে দেখলেন যে আসলে কাজের ভলিউম প্লাস সবকিছু মিলায় আমাদের আর একটু সময় বেশি লাগছে, বা লোকবল এটা মানে আরো সিনিয়র লোকজন লাগছে, বা লোকজন বেশি লাগছে, একটা চেঞ্জ আসে কিনা? আমরা কি আসলে জায়গায় থাকতে পারি সময় বলেন লোকে বলেন সবকিছু মিলিয়ে? না, একদম বাস্তব সত্য। আমরা অডিটে গিয়ে ওই যেই সময় আমরা প্ল্যান করে যাই ওই সময় অনুসারেও আমাদের কাজ দেখা যায় শেষ হচ্ছে না, আমাদের সময় হয়তো বেশি লাগছে বা লোকবল বেশি লাগছে। অর্থাৎ যখনই আপনি কোনো একটা কাজে হাত দিবেন তখনই আসলে অ্যাকচুয়াল সিচুয়েশনটা বোঝা যায় যে অডিট স্ট্র্যাটেজিতে আপনি যেই প্ল্যানটা করে এসেছিলেন সেখান থেকে আসলে কতটুকু বাড়তে হবে, কমতে হবে, রাইট? তখন আসলে একদম যখন ফিল্ডে চলে গেছেন তখন একদম ডিটেইল না, এখন তো আর আসলে ওভারঅল দিয়ে কাজ হবে না, এখন হচ্ছে ডিটেইল প্ল্যান। তখন সেলস কে দেখবে, আপনার পারচেস কে দেখবে, আপনার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কে দেখবে, ইনভেন্টরি কে দেখবে, কার কত সময় লাগছে, সব একদম ডিটেইল প্ল্যান অডিট প্রসিজার করে আমরা কাজ শুরু করে দেই। সো এই যে অডিট স্ট্র্যাটেজি এবং অডিট প্ল্যান, অডিট স্ট্র্যাটেজি হচ্ছে ওভারঅল একটা রিভিউ বা মানে ফার্মে থাকতে একটা ওভারভিউ, ঠিক আছে, যে কতটুকু সময় লাগছে, কতজন লোক লাগছে, সেরকম একটা প্ল্যান। আর একদম ফিল্ড ওয়ার্কে যখন চলে যাচ্ছি, আমরা ক্লায়েন্টে চলে যাচ্ছি, তখন যে ডিটেইল একটা টাইম প্রসিজার সবকিছু নিয়ে ডিটেইল একটা কাজ করা হয়, দ্যাট ইজ কল্ড অডিট প্ল্যান। একটু স্ক্রিনে দেওয়াও আছে, একটু পরে দেখেন আপনাদের কোনো অসুবিধা হয় কিনা বুঝতে। তাহলে ম্যাম বলা যায় যে প্রথম স্টেপে যেটা মানে টাইমিং এর ওভারভিউ ক্ষেত্রে করা হয়, ওভারভিউ বুঝেন তো, হ্যাঁ, যে আমি আমি কিন্তু ফিল্ডে যাইনি, আমি গেস করছি বা টাইম অ্যাজিউম করছি, এস্টিমেট করছি, দ্যাট ইজ কল্ড অডিট স্ট্র্যাটেজি। আর যখন আমি ফিল্ডে কাজে যাব নেমে গেলাম তখন আমি কাজের ধরন বুঝে, তখন তো আমি আসলে হাত দিয়ে দিয়েছি মূল কাজে, ঠিক আছে, ওভারভিউতে আর নাই, আমি মূল কাজে নেমে গেছি। নেমে যাওয়ার পরে যখন আমার প্ল্যানে চেঞ্জ হচ্ছে, আমার লোকে চেঞ্জ হচ্ছে, টাইমে চেঞ্জ হচ্ছে, সেটাকে বলছে কি অডিট প্ল্যান। জি ঠিক আছে, জি ম্যাম। ক্লিয়ার সবাই? কারো কোনো অ্যান্সার নাই? ওকে, একজন ছাড়। বেনিফিটস অফ অডিট প্ল্যানিং। এতক্ষণ যে বারবার প্ল্যানিং এর কথা বলছি, বা এই চ্যাপ্টারটা আসলে পুরোটাই প্ল্যানিং নিয়ে, আসলে অডিটে প্ল্যানিং করলে কি বেনিফিট আছে, আমি প্ল্যানিং কেন করব? ওকে, an audit plan shows how the overall audit strategy will be implemented. অডিটের প্ল্যানের কি বেনিফিট? প্রথম বেনিফিটটা হচ্ছে ensure
appropriate attention is devoted to important areas of the audit অর্থাৎ প্ল্যান যখন করবেন আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন কোন এরিয়াতে ফোকাস করতে হবে আগে ক্লিয়ার আমি যখন প্ল্যান করছি ওই প্ল্যানেই ডকুমেন্টস গুলো যখন আপনি ফিল আপ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কোন ইম্পর্টেন্ট এরিয়াগুলোতে আপনাকে আগে ফোকাস করতে হবে দেন হচ্ছে identify potential problem and resolve them on a timely basis okay so আমরা কি করছি প্ল্যান যখন করছি প্ল্যানে আমাদের প্রবলেম গুলো কি থাকছে তারপরে হচ্ছে আমার কিভাবে রিজলভ করতে হবে টাইমলি সেটা আমি আইডেন্টিফাই করতে পারি অর্থাৎ কোথায় কোথায় প্রবলেম আছে এবং কোনগুলা কিভাবে রিজলভ করা যায় সেটা নিয়ে আমার একটা ভালো বেনিফিট হয় অডিট প্ল্যান করার ফলে ensure that the audit is properly organized and managed প্ল্যানিং এর আরেকটা বেনিফিট হচ্ছে এটা এনশিওর করে যে আমার কাজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা ঠিকঠাক মতো ম্যানেজ হচ্ছে কিনা সেটা এনশিওর করে সো ইটস আ বিগ বেনিফিটস হ্যাঁ যে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে অ্যাসাইন ওয়ার্ক টু দ্য এঙ্গেজমেন্ট টিম মেম্বার্স প্রপারলি প্ল্যান করলে কে কোন কাজটা করবে সেটা একদম ইন ডিটেইলে এঙ্গেজমেন্ট টিমকে বুঝিয়ে দেয়া যায় facilitate direction and supervision of engagement team members আমার যখন প্ল্যান করছি আমি কে ডিরেকশন দিবে কে সুপারভাইজ করবে সবকিছুই আমার ওই প্ল্যানে থাকে আর আমার পার্টনার তো রিভিউ করতে তো খুবই সুবিধা হয় যখন প্ল্যান থাকে প্ল্যানেই আপনি দেখবেন যে একটা টাইম থাকে পার্টনার এত টাইম ধরে হচ্ছে রিভিউ দিবে সো আপনি ফিল্ড ওয়ার্ক ঠিক এমন টাইমে গুছাবেন যেন পার্টনারের হাতে ওই সময়টুকু থাকে রিভিউ দেওয়ার জন্য রিপোর্ট দেওয়ার আগে ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন আমি দেখতাম আমি হচ্ছে গিয়ে একনাবিনে যখন অডিট করতাম আমার পার্টনার স্যার বিশেষ করে আমি যখন মানে ডিরেক্টর ছিলাম তখন দেখেছি স্যার হচ্ছে গিয়ে পর্যাপ্ত সময় না দিলে খুবই বিরক্ত হতো যে আমি ক্লায়েন্টের রিপোর্ট সাইন করব আমাকে যদি সময় না দাও আমি আমার সময় নিয়ে যদি আমি দেখতে না পারি তাহলে সাইনটা তো আমি করছি দায়টা তো আমারই আসবে তাই না সো অবশ্যই পার্টনারকে 11th আওয়ারে দিবেন না রিভিউ দেওয়ার জন্য তাকে পর্যাপ্ত সময় দিতে হবে ওই সময়টা আপনার অডিট প্ল্যানে যেন অবশ্যই থাকে ঠিক আছে কারণ প্রপার রিভিউ উনি যদি না দেন উনি যদি স্যাটিসফাইড না হন উনি সাইন করবেন না আর উনি সাইন না করলে তো রিপোর্টও যাচ্ছে না সো রিপোর্টের টাইম যখন থাকবে দেয়ার ক্লায়েন্টকে তার অবশ্যই মানে পার্টনারের টাইম রেখে আপনাকে কাজটা শেষ করতে হবে ওকে জি ম্যাম এটা আরেকটু সিনিয়র হলে বুঝবেন মানে পার্টনাররা খুবই রাগ করে 11th আওয়ারে কাজ চাইলে মানে রিভিউ দিতে দিলে আপনি মানে ঘাড়ের উপরে দাঁড়ায় আছেন স্যার আজকে রিপোর্ট লাগবে দেখবেন যে উনি চরম বিরক্ত হবে ডেফিনেটলি আসলে সাইনটা তো তার করতে হচ্ছে লাইবিলিটিটা তার একজন প্র্যাকটিসিং মেম্বারের লাইবিলিটি অনেক সো তার সাইনের দায় দায়িত্ব কিন্তু অনেক সেজন্য তাকে পর্যাপ্ত সময় দিতে হয় ওকে নেক্সট যেটা আমরা পড়ছি এই চ্যাপ্টারে সেটা হচ্ছে অ্যাপ্রোচ টু প্ল্যানিং ওকে কিভাবে প্ল্যানিং এর অ্যাপ্রোচ করা যায় সো আমরা যখন প্ল্যানিং করছি আমাদের কয়েকটা স্টেপ মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে এনশিওর দ্যাট ইথিক্যাল রিকোয়ারমেন্টস কন্টিনিউ টু বি মেট আমি যখন প্ল্যানিং করছি আমার দেখতে হবে যে আমি ইথিক্যাল রিকোয়ারমেন্টস এর কোনো জায়গায় মিস করেছি কিনা কারণ প্ল্যানিং এ একটা পার্টে একটা মানে চেকলিস্টে এই ইথিক্যাল ইস্যুগুলো চেক করা হয় সো ইথিক্যাল ইস্যুগুলো অবশ্যই মেনে চলতে হবে আমাদের অডিটের যত ইথিক্যাল ইস্যু আছে সবগুলোই খেয়াল রাখতে হবে সেকেন্ড হচ্ছে এনশিওরিং দ্য টার্মস অফ দ্য এঙ্গেজমেন্ট আর আন্ডারস্টুড আমি লাস্ট ক্লাসে বলেছিলাম না অনেক সময় এঙ্গেজমেন্ট লেটারের ভাষাগুলো দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট বুঝতে পারছে না সো এঙ্গেজমেন্ট লেটারের স্কোপ অবজেক্টিভ রেসপন্সিবিলিটি অফ অডিটর রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট এভরিথিং যেন তারা বুঝে আপনি যদি এঙ্গেজমেন্ট লেটারে এত কিছু বললেন কিছুই যদি না বুঝে আপনাকে কিন্তু সাপোর্ট দিতে পারবে না ক্লিয়ার কিছু যদি না বুঝে সাপোর্ট দিতে পারবে না সো অবশ্যই এঙ্গেজমেন্ট লেটারের যে রেসপন্সিবিলিটি গুলো আছে সেটা যেন তাদের সাথে ভালো করে ডিসকাস করা হয় এস্টাবলিশিং দ্য ওভারঅল অডিট স্ট্র্যাটেজি সো প্ল্যানিং এর আগে অবশ্যই অডিট স্ট্র্যাটেজিটা
ফাইনাল করতে হবে। ডেভেলপিং অ্যান অডিট প্ল্যান ইনক্লুডিং রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিজার, অডিট টেস্টস অ্যান্ড এনি আদার প্রসিজার্স নেসেসারি টু কমপ্লাই উইথ আইসাস। সো আমাদের অ্যাকাউন্টিং এবং অডিটিং স্ট্যান্ডার্ড, বিশেষ করে অডিটিং স্ট্যান্ডার্ড সবগুলো যেন মিট হয়। আমাদের প্ল্যানটা এভাবেই করতে হবে যেন রিস্কগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং আইসার যেন সমস্ত আমাদের অনেকগুলো দেখবেন অডিটিং স্ট্যান্ডার্ডের অনেকগুলো আস্তে আস্তে আমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার পড়াবো কিছু আইসার রেফারেন্স আসবে। সো আইসাগুলো যেন অবশ্যই কমপ্লাই হয়, সেগুলো আমার অডিট প্ল্যানে রাখতে হবে যে হ্যাঁ ও এটা ঠিক করেছে কিনা, বা ক্লায়েন্টের এটা ঠিক আছে কিনা, ওইটা ঠিক আছে কিনা, অডিটিং স্ট্যান্ডার্ড অনুসারে সব কিছুই আমাদের চেক করতে হয়। সো সেটা আমাকে প্ল্যানিং করার সময় আমাকে মাথায় রাখতে হবে যেন এগুলোও আমি চেক করি অডিটের টাইমে। ওকে, সো কি কন্টেন্টস অফ অ্যান ওভারঅল অডিট স্ট্র্যাটেজি অলরেডি পড়েছি। সো অডিট স্ট্র্যাটেজির টাইমে কোন কি কিছু জিনিস মনে রাখতে হয়, কন্টেন্টস আছে, সেগুলো কি আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটিস এনভায়রনমেন্ট। অডিট স্ট্র্যাটেজি করার আগে আপনাকে কিন্তু এন্টিটির এনভায়রনমেন্ট সম্পর্কে, অর্থাৎ যে ক্লায়েন্টে কাজ করছেন তার এনভায়রনমেন্ট সম্পর্কে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। কনসিকুয়েন্ট নেচার, টাইমিং অ্যান্ড এক্সটেন্ট অফ প্রসিজার, অর্থাৎ কতটুকু সময় লাগবে, কখন তাদের রিপোর্ট লাগবে, সেই অনুসারে আপনার টাইম কি, আপনি কিভাবে কাজ করবেন না করবেন, সেটার একটা মোটামুটি আপনার ধারণা থাকতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, ক্লায়েন্টের অ্যাকাউন্টিং পলিসি কোনটা ফলো করে, ক্লায়েন্টের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কিরকম, সেটা কিন্তু আমার বুঝতে হবে যখন অডিট স্ট্র্যাটেজি করব। কোঅর্ডিনেশন, ডিরেকশন, সুপারভিশন অ্যান্ড রিভিউ, কে কোঅর্ডিনেট করবে, কে ডিরেকশন দিবে, সুপারভাইজ করবে, কখন রিভিউ হবে, মোটামুটি একটা মানে টাইম লাইনটা বুঝাচ্ছে এখানে, এটা যেন অডিট স্ট্র্যাটেজিতে থাকে। রিস্ক এবং ম্যাটেরিয়ালিটি, এগুলোকে মাথায় রাখতে হবে যখন অডিট স্ট্র্যাটেজি করব, এবং আদার ম্যাটার যদি কিছু থাকে। আমরা একটা একটা করে আস্তে আস্তে আসবো, তখন দেখবেন আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আইসা 315, অডিটিং স্ট্যান্ডার্ডে 315-এ আছে। এটাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে এই স্লাইডটা পড়াবো, তারপর আমি ওখানে যাব। আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, কয়েকবারই আমি মুখ দিয়ে এই ওয়ার্ডটা উচ্চারণ করেছি। হোয়াট ইজ দিস? আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট কি জিনিস, কি বোঝা যায় বলেন তো? কোনো আইডিয়া? ওকে, ম্যাম এটা হচ্ছে যখন আমরা অডিট স্টাডি করব, আগে প্রতিষ্ঠানকে বুঝতে হবে তারা কি ধরনের বিজনেস করছে, তার মানে নেচারটা দেখতে হবে, হুম, এবং এটা কিভাবে ওকে। পরিচালনা করছে সহজ প্রতিষ্ঠানটা। বাংলায় বলি, আপনার একদম চাইল্ডহুড একটা ফ্রেন্ড সম্পর্কে যদি আপনাকে বলতে দেওয়া হয়, ইউ ক্যান ইজিলি মানে তার সে কেমন, কি কি খেতে পছন্দ করে, তার কোন কালার পছন্দ, সে কোন মুভি পছন্দ করে, কোথায় ঘুরতে যেতে পছন্দ করে, এভরিথিং কিন্তু আপনার জানা, রাইট? যার সাথে আপনি অনেক অনেক বছর ধরে চলেছেন, বা যার সম্পর্কে আপনি ভালো করে জানেন। আপনি 2-4 দিন ধরেন কারোর সাথে হয়তো ফার্মে 3-4 দিনের একটা পরিচয়, তার সম্পর্কে যদি আপনাকে বলতে বলা হয়, আপনি কি এত ভালো করে তার সম্পর্কে বলতে পারবেন? না। না। সো আমাকে আগে তার আদ্যোপান্ত জানতে হবে, তারপর তার কমেন্টস করতে পারবো তাকে নিয়ে। হ্যাঁ, সে কেমন হয় না অনেক সময় বিয়ে শাদীর বিষয়, ভাই তোমার সাথে তো অনেক দিন ধরে চেনা জানা, তুমি বুঝবা কেন এত চেনা জানা লোকদের কাছে কল দেয়, কারণ তারা আসলে অনেক কিছু বলতে পারে, হ্যাঁ, লোকটা সম্পর্কে, কারণ তার সাথে চললে অনেক কিছু বোঝা যায়, অনেকদিন ধরে চললে বোঝা যায়। সো এই জন্য জিজ্ঞাসা করে, বাট 2-1 দিনের পরিচয় তো কারোর সম্পর্কে কমেন্টস করা যায় না, যায় কি? আমি তাকে চিনি না, আমাকে যদি বলে যে তুমি ওর সম্পর্কে বলো তো, ও কি খায়, ওর কি ভালো লাগে, ছেলেটা কেমন, আরো অনেক অনেক কোশ্চেন করলো, আপনি কি অ্যান্সার করতে পারবেন? পারবেন না। সো ক্লায়েন্টের ব্যাপারটাও তেমন, আমি একটা ক্লায়েন্টকে জানি না, বুঝি না, কোনো কিছু ডিটেলসই আমার মাথায় নাই, আমি কি অডিট করব? আর আমি যদি তার সম্পর্কে একটু ভালো মতো আগে গো থ্রু করে নেই, আমি অডিটর হিসেবে কি তার রিস্কগুলো আইডেন্টিফাই করতে পারবো না ইজিলি, যে সে এই ধরনের বিজনেস করে, এই ধরনের বিজনেসে কোথায় কোথায় রিস্ক আছে, কোন কোন পয়েন্টে রিস্ক আছে, তার কম্পিটিটর কোনো বিজনেস, অন্য বিজনেস যারা করছে তাদের ইনফরমেশন গুলো নিয়ে, মার্কেটের ইনফরমেশন নিয়ে তার আসলে অবস্থা কিরকম,
সে মার্কেটে আসলে কতটুকু, মানে অডিট তো শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট না, অনেক কিছু কিন্তু মাথায় নিয়ে অডিট করতে হয়, রাইট? যে আমি যে একটা জায়গায় অডিট করতে যাচ্ছি, এই ক্লায়েন্টকে আমার ইনভায়রনমেন্ট, তার সবকিছু সম্পর্কে, ইন্ডাস্ট্রি সবকিছু সম্পর্কে আমার নলেজ লাগবে, তাহলেই আপনার অডিটটা পারফেক্ট হবে। তাহলে এখানে হোয়াই, হোয়াট, হাউ তিনটা জিনিস আছে। প্রথমে হচ্ছে হোয়াই। হোয়াই মানে কি? কেন আমাকে, এই যে আমি বারবার বলছি ক্লায়েন্ট সম্পর্কে জানতে হবে, অডিট ক্লায়েন্ট সম্পর্কে ইনফরমেশন নিতে হবে, কেন নিতে হবে? প্রথমত হচ্ছে টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাসেস দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোথায় রিস্ক থাকতে পারে এটাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে হচ্ছে গিয়ে কি করতে হবে? ক্লায়েন্টকে জানতে হবে। সেকেন্ড কি কারণে ক্লায়েন্টকে জানতে হবে? টু এনেবল দ্য অডিটর টু ডিজাইন অ্যান্ড পারফর্ম ফার্দার অডিট প্রসিজার। অর্থাৎ আপনি যদি তার সম্পর্কে জানেন তাহলে হয়তো আপনার অডিট প্রসিডিওরে কিছুটা চেঞ্জও আসতে পারে, মানে অডিটের ডিজাইনটা হয়তো আপনি একটু চেঞ্জ করতে পারেন। সো এটার জন্য জানতে হবে, না জানলে তো আপনি কিভাবে অডিটটাকে মানে চেঞ্জ করবেন, বা অডিটের প্রসিডিওরে কোথাও চেঞ্জ আসবে কিনা সেটা কিভাবে বুঝবেন। থার্ড হচ্ছে টু প্রোভাইড আ ফ্রেম অফ রেফারেন্স ফর এক্সারসাইজিং অডিট জাজমেন্ট, ফর এক্সাম্পল ওয়েন সেটিং অডিট ম্যাটেরিয়ালিটি। অর্থাৎ আপনি যদি ক্লায়েন্টকে না জানেন আপনি অডিট জাজমেন্ট ইউজ করতে পারবেন না। অর্থাৎ ম্যাটেরিয়ালিটি অ্যাপ্লাই করতে হলে, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করতে হলে আপনার কিন্তু ক্লায়েন্টের ইনফরমেশনগুলো জানতে হবে, আপনার ক্লায়েন্টকেও জানতে হবে। ওকে, এখন তো গেল হোয়াই, কেন জানতে হবে। আচ্ছা, আমি বারবারই বলছি হ্যাঁ কেন জানতে হবে, বুঝলাম। ক্লায়েন্টকে বুঝতে, জানতে, মানে কোন কোন জিনিসগুলোকে যদি আমি জানি, বুঝি, তাহলে কেউ একজন বলবে হ্যাঁ তুমি ক্লায়েন্ট সম্পর্কে ভালোই জানো। মানে হোয়াট, কি জানতে হবে ক্লায়েন্টের, ক্লায়েন্ট কোন ইন্ডাস্ট্রিতে, তার রেগুলেটরি রিকোয়ারমেন্টস গুলো কি, আদার এক্সটার্নাল ফ্যাক্টর কিছু আছে কিনা, নেচার অফ দ্য এন্টিটি ইনক্লুডিং তার অ্যাকাউন্টিং পলিসি কি ফলো করে, তার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কিরকম, তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কিরকম। অর্থাৎ যে রেশিও টিস্যু দিয়ে আমরা কিছু পারফরমেন্স বা মানে কিছু জিনিস বের করি, পারফরমেন্সের রেশিওটা বললাম কারণ রেশিও আমরা অনেক জায়গায় করে এসেছি আমাদের ব্যাকগ্রাউন্ড, মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে। সো এটাও কিন্তু যে কুইক রেশিও, কারেন্ট রেশিও, এগুলোও কিন্তু এক ধরনের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এরকম আরো আরো অনেক টাইপের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স করা যায় কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। সো আপনি যদি এই জিনিসগুলো জানেন তাহলেই বলবে যে হ্যাঁ তুমি ক্লায়েন্ট সম্পর্কে মোটামুটি ভালোই ইনফরমেশন জানো। তাহলে কেন জানবো এটা কনফার্ম হলাম, কি কি জানবো সেটাও কনফার্ম হলাম। এখন হচ্ছে দুইটা তো বুঝলাম, বাট আমি কিভাবে ইনফরমেশন গুলো নিব? আমি তো প্ল্যানিং স্টেজে আছি, রাইট? তাহলে আমি কিভাবে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো নিব? প্রথমত হচ্ছে ইনকোয়ারিজ অফ ম্যানেজমেন্ট আদার্স উইদিন দ্য এন্টিটি। এন্টিটির মাঝেই, মানে ওই ক্লায়েন্টের মাঝখানেই অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা যাই না, পারচেস ডিপার্টমেন্টে বসি, সার্চ ডিপার্টমেন্টে বসি, এইচআর এর সাথে বসি। আপনারা এক একটা ডিপার্টমেন্টে এই যে কথা বলছেন, প্রসেসগুলো জানছেন, তাদের থেকে ইনফরমেশন নিচ্ছেন, এভাবেই কিন্তু ক্লায়েন্টের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর প্ল্যানিং এর একটা পার্ট এপিএম এ দেখবেন, এটাও কিন্তু ক্লায়েন্ট সম্পর্কে জানতে সুবিধা হয়। এই যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের কথা বলছি, এটা কিন্তু অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের সাথে রিলেটেড। সো প্ল্যানিং স্টেজে যখন অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করছেন, ক্লায়েন্ট সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাচ্ছে, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অবস্থা কেমন, স্ট্রং না উইক, কোন জায়গায় রিস্ক আছে কি আছে, এগুলো জানতে পারবেন। অবজার্ভ করবেন, তাদের কাজ অবজার্ভ করা, ইন্সপেকশন করা, এগুলোর মাধ্যমেও কিন্তু আমি ক্লায়েন্ট সম্পর্কে জানতে পারি। প্রায়র পিরিয়ডের নলেজ তো অলরেডি বলেছি। প্রায়র পিরিয়ডের নলেজ হচ্ছে কি, আমরা আগের বছরের অডিটরের থেকে যদি ইনফরমেশন নেই, তার সাথে যখন প্রফেশনাল ক্লিয়ারেন্স আদান প্রদান করি, সেখানেও একটা কিন্তু নলেজ শেয়ারিং গেদারিং হয়, হ্যাঁ, যে আমরা ক্লায়েন্ট সম্পর্কে কিছুটা ভালো করে আইডিয়া নিতে পারবো। ফোর্থ হচ্ছে ডিসকাশন অফ দ্য সাসপেক্টেবিলিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টু ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট অ্যামং দ্য এঙ্গেজমেন্ট টিম। সহজ বুদ্ধি শিখাই দিই। প্ল্যানিং করতে যাওয়ার সময় বা কোনো একটা ক্লায়েন্টে গেলে আপনাদের তো একটা অডিট রুম দেয়, রাইট? ক্লিয়ার? দেয় কি না? জি ম্যাম, আমরা দেয়। কি জি ম্যাম, সবাই জি ম্যাম। কি সবাই কি একই ডিপার্টমেন্টে একই সাথে একই সময়ে চলে যাচ্ছি? না, কিন্তু কি করবেন, যে সুপারভাইজার বা জব ইনচার্জ থাকবে সে দেখবেন যে এক একজনকে এক এক ইয়াতে পাঠাচ্ছে, ডিপার্টমেন্টে পাঠাচ্ছে। তুমি সেলসটা দেখো, সেলস ডিপার্টমেন্টের সাথে কথা বলো, তাদের প্রসেসটা জানো, তাদের মানে কি কন্ট্রোল সিস্টেমটা জানো,
এই তোমার কাজ হচ্ছে এটা, আরেকজনকে পারচেস পাঠালো, আরেকজনকে এইচআর টিমে পাঠালো বা ডিপার্টমেন্টে পাঠালো। মনে করেন প্রথম দিন গিয়েই 4-5 জনকে 4-5 ডিপার্টমেন্টে পাঠিয়ে দিল। দিন শেষে যখন বিকালের দিকে সব টিমের লোক আসলো আপনার, আপনি জব ইনচার্জ সবাই, হ্যাঁ সেলসের কি কি হলো, সবাই কিন্তু বসা সেলসের, হ্যাঁ এভাবে সেলস প্রসেসটা এভাবে এভাবে করে, পারচেজ এরকম এরকম সিস্টেম এরকম করে করে। দেখেন 5 জন 5 জায়গা থেকে ইনফরমেশন নিয়ে এসেছেন, বাস ডিসকাস যখন করছে সবাই কিন্তু সব ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে পারছে, রাইট? সো কত কম সময়ে জিনিসগুলোকে ইনফরমেশন নেওয়া যায়। সো এই যে আপনারা টিমের মাঝে ডিসকাস করছেন, এক একজন এক এক ডিপার্টমেন্টে গিয়ে ইনফরমেশন নিয়ে সবাই যখন একসাথে মিলে ডিসকাস করছেন, সবাই কিন্তু সব ইনফরমেশন মোটামুটি ওভারঅল ক্লায়েন্টে জেনে নিতে পারছেন। সো এভাবেও কিন্তু খুব ইজিলি একটা ক্লায়েন্টকে জানা যায়, বোঝা যায়, তার কন্ট্রোল সিস্টেম বোঝা যায়, তার প্রসেস বোঝা যায়। ওয়াই, হোয়াট, হাউ কি ক্লিয়ার সবার কাছে? Yes, ma'am. Yes, ma'am. ওকে, সো ক্লাস কি বোঝা যাচ্ছে নাকি মনে হচ্ছে যে আমি দ্রুত গতিতে যাচ্ছি অথবা বোধগম্য হচ্ছে না, এরকম কোনো ব্যাপার আছে? No, ma'am. আমি যেই ফ্লোতে ma'am, যাচ্ছি, ঠিক আছে। ইজ ইট ওকে ফর অল অফ ইউ? Yes, ma'am. থ্যাংক Okay. ইউ। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন চ্যাট বক্সে। আচ্ছা, সো আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্টের ডেফিনেশনটা আমি পরে পড়াবো বলেছি। আমি এই ডেফিনেশনটা আপনাদের জন্য রেখেছি। এই যে হোয়াই, হোয়াট, হাউ পড়ালাম, এর পরে এখন ডেফিনেশনটা দেখেন তো আপনাদের কাছে বোধগম্য হয় কিনা। এটা আগে পড়ালে কিছুটা আপনাদের মাথার উপর দিয়ে যেত, এখন আশা করি আপনাদের জন্য ইজি গোয়িং হবে। একটু দেখেন নিজেরাই। আমরা পড়ছি তো, রাইট? জি ম্যাম। ওকে, জি ম্যাম পড়ছি। কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? না মিস। আমরা আমরা যাব, আগাবো, এটা ক্লিয়ার? আচ্ছা, জি, কেউ ma'am. যেন কোশ্চেন করবেন, বাট আমি চ্যাট বক্সে কিন্তু কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। ম্যাডাম এরপর দিকে যাই, আমরা একটু সামনের আচ্ছা, দিকে হ্যাঁ যাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কোশ্চেন চ্যাট বক্সে করেন, আমি আমার সময় করে ওটাকে অ্যান্সার করব, বাট ক্লাসের মাঝখানে ফ্লোটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ মাঝখানে কোশ্চেন নিলে। আর সবচেয়ে বড় কথা হলো সেই 2014 সাল থেকে আমি ক্লাস নেই, আমি দেখেছি যে একটু যদি ধৈর্য ধরে ক্লাসটা শোনা যায়, আপনি মাঝখানে যে কোশ্চেনটা আপনি করতে চেয়েছিলেন, ক্লাসটা শেষ হওয়ার পরে দেখা যায় ওই কোশ্চেনের অলরেডি আমি অ্যান্সার করে ফেলেছি, ঠিক আছে? সো এরপরেও যদি থাকে আমাদের সময় আছে, বাট একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ করতে দেন, দেখবেন অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। ওকে ম্যাম। ওকে, সো আমরা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে পেরেছি। সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর নিয়ে আমরা আজকের ক্লাসে কয়েকবার একটু কথা বলেছি, যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ওয়ার্ডটা আমরা শুনেছি, হ্যাঁ। সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর আসলে কি? না, সোহেল, অডিট অফার কেন ফার্ম ছাড়া কেন রিসিভ করবে? এটা তো ফার্মের হয়েই যাবে। ওকে, এটা নিয়ে আর কোনো আপনার ফার্দার কোশ্চেন থাকলে করতে পারেন।
বাট অডিট ফার্মে অডিট অফারটা যায়। ওকে, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর এখানে এটাও পড়ানোর আগে আমি আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব, তারপর হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটাতে যাব, ঠিক আছে? ওকে, প্রথমেই হচ্ছে আমরা যখন অডিট করতে যান, আপনাদের অনেকেরই হয়তো অডিটের এক্সপিরিয়েন্স আছে। সো আপনাকে যদি, আপনি তো এখনো ফার্মে জুনিয়র হিসেবেই আছেন দেখা যাচ্ছে, তো আপনি যদি প্রথম কোনো অডিট করতে যান, আপনাকে নর্মালি এক্সপেন্সে কোন হেডটা অডিট করতে দেয়া হয়, কিংবা এক্সপেন্সে আমরা কোন হেডটাতে আগে অডিট ফোকাস করি? বলেন তো। ম্যাম রেকমেন্ডেশন ওয়ার্ক গুলো ই করা হয়। ম্যাম পার্সেসে জি, ম্যাডাম স্যালারি ও ওয়েজেস ইয়েস ইয়েস ইয়েস, স্যালারি। সো স্যালারি অ্যান্ড ওয়েজেস যদি হয়, আর স্যালারি যদি আমার মনে করেন যে পাশাপাশি তো দুটো ইয়ার দেয়, কারেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার। ধরেন আমার প্রিভিয়াস ইয়ারে হচ্ছে 4 লাখ, কারেন্ট ইয়ারে 5 লাখ, চেঞ্জেস কতটুকু? 1 লাখ। আমি যদি এটাকে পার্সেন্টেজ করি, পার্সেন্টেজের চেঞ্জ কতটুকু? 25%। ক্লিয়ার সবাই? 25 নিয়ে কারো কোনো কোশ্চেন? এটাকে কিভাবে পার্সেন্টেজ করা হয়েছে? 1 লাখ ডিভাইডেড বাই 4 লাখ। Yes, difference divided by previous year into 100. Okay, so 25% changes কি major changes না বা material changes না? Yes, অবশ্যই, ma'am. অবশ্যই। কারণ ধরে নেওয়া হয়, এটা জাজমেন্ট, এটার কোনো জায়গায় রুলস নাই। ধরে নেওয়া হয় 10%-এর বেশি চেঞ্জেস মানেই হচ্ছে গিয়ে আপনার ভালো একটা চেঞ্জেস, হ্যাঁ, মানে টলারেবল না। এটাকে আপনি ম্যাটেরিয়াল চেঞ্জেসও বলতে পারেন, ঠিক আছে, 10%-এর বেশি যদি হয়। সো আমি 25% চেঞ্জেস, ওকে ধরলাম 25% চেঞ্জেস। বলেন তো স্যালারি চেঞ্জেস ইয়ার টু ইয়ার কেন হয়, কি কি রিজন থাকতে পারে? এমপ্লয়ি যদি ম্যাম নিয়োগ করা হয়, স্যালারি increment, হয়। ইনক্রিমেন্ট আর নিউ এমপ্লয়ি অ্যাডেড করা হয়। এমপ্লয় যদি জয়েন করে, ওকে, সো জয়েনের কথা employee বললেন, যদি job ইনক্রিমেন্ট, ছেড়ে দেয়, এমপ্লয়কে যদি স্যাক করা হয়, ওকে ওকে। সো না, বাড়ার কারণটা কি কি? বাড়ার কারণ হতে পারে যে নতুন কোনো আমার অনেকে জয়েন করেছে কয়েকজন হয়তো, বা প্লাস ইনক্রিমেন্ট, এগুলো হচ্ছে মূল কারণ, রাইট? সো এখন আপনি দেখেন, আমি ফিগারিয়াল চেঞ্জেস পেলাম 1 লাখ। এই ফিগারিয়াল চেঞ্জেসটা কনফার্ম করার জন্য আমি তাদের থেকে ইনফরমেশন নিলাম আপনার এই বছরে কতজন নতুন জয়েন করেছে, সেখানে কিন্তু নাম প্লাস হচ্ছে, সেখানে হয়তো বা আপনি প্রত্যেকের স্যালারি কত, হ্যাঁ, নতুন জয়েন করেছে যারা, তারা কোন কোন মাসে এবং স্যালারি কেমন, সেটা দিয়ে আপনি হয়তো 1 লাখের টাকা একটু জাস্টিফাই করার চেষ্টা করছেন। অথবা ওইটা দিয়ে না হলেও, আচ্ছা ইনক্রিমেন্ট কত হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, কিভাবে কি, হ্যাঁ, সো ওইটা দিয়েও কিন্তু আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন যে 1 লাখটা যে চেঞ্জেস সেটা ঠিক কিনা। ওকে, সো এই দুইটা রিজনের পরে আমরা যে এই দুইটা রিজন আমাদের চেঞ্জেসটা 1 লাখ টাকা চেঞ্জেসেরটা বের করার জন্য দুইটা জিনিস দেখলাম, এটাকে বলে হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ডাটা। কি বলে? নন ফাইন্যান্সিয়াল ডাটা। 4 লাখ টু 5 লাখ ইটসা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডাটা। ওকে, 4 লাখ থেকে যে 5 লাখ হলো সেটা কি? ফাইন্যান্সিয়াল ডাটা। আর এই 1 লাখকে আমি জাস্টিফাই করার জন্য বা অডিট করার যে ইনফরমেশন গুলো নিচ্ছি, 1 নাম্বার হচ্ছে মানে নতুন কেউ জয়েন করলো কিনা, 2 নাম্বার হচ্ছে আমার ইনক্রিমেন্টের ইস্যু, এগুলো সবগুলোকে বলা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ডাটা। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডাটাকে সাপোর্ট করার জন্য আমি যে ডাটাগুলোকে নিচ্ছি বা যেই ব্যাকগ্রাউন্ডটাকে চেক করছি, ইনফরমেশন নিচ্ছি, এগুলোকে বলা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ডাটা। ক্লিয়ার? আমি আরেকটা উদাহরণ দিই। আরেকটা উদাহরণ কিরকম? আমরা অডিটে প্রপার্টি প্ল্যান্ট হ্যাঁ, কোনো স্লাইড দেখা যাচ্ছে না। কে কথা বলছে? জি ম্যাম, আমি মিলন, কোনো স্লাইড দেখা যাচ্ছে না। না, স্লাইড আমি দেই নাই, আচ্ছা, স্লাইড দেই নাই, হচ্ছে কি একটু কথা বলি তারপরে। আমরা অ্যাসেট যদি চেক করি, হ্যাঁ,
অ্যাসেট মনে করেন লাস্ট ইয়ারে 10 লাখ, এই ইয়ারে হচ্ছে 15 লাখ হয়ে গেল অ্যাসেট, তার মানে কত, 5 লাখ কিন্তু চেঞ্জেস। এটা যদি আমি পার্সেন্টেজ হিসাব করি কত, বলেন তো একটু, 10 লাখ থেকে ম্যাম 15 লাখ, 5 লাখের চেঞ্জেস, এই 5 লাখ হচ্ছে 50% চেঞ্জেস, রাইট? এখন অ্যাসেট কেন চেঞ্জ হয় ইয়ার টু ইয়ার? ম্যাম যদি নতুন করে আমি পারচেস করি তাহলে ইয়েস, যদি আমি ইয়া করি, যদি আমার অ্যাসেটের পারচেস করি এই ইয়ারে, তাহলে আমার দেখা যাচ্ছে যে একটা অ্যাসেটের ভালো একটা চেঞ্জেস আসে। তারপরে হচ্ছে গিয়ে আমি তারপর আরো ডেপ্রিসিয়েশন কিছু থাকে অ্যাসেটে, সেটা বাদ যায় এবং নতুন যেগুলা থাকে সেগুলো হচ্ছে অ্যাড হয়। সো এইটা ম্যাম হচ্ছে এই যে আমি রিভ্যালুয়েশন করলে পারে না? কোনো মাইনাস হয় না? যদি রিভ্যালুয়েশন করি, অ্যাসেট রিভ্যালুয়েশন করি, হ্যাঁ 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 ডেফিনেটলি রিভ্যালু করলেও কিন্তু বাড়ছে, রাইট? রিভ্যালু করলেও বাড়ছে, ইয়েস। সো কোনো না কোনো কারণ থাকে, সেই কারণগুলো যখন আপনি ইনফরমেশন নিয়ে জাস্টিফাই করার চেষ্টা করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন গুলো, রিভ্যালুয়েশন হলো কিনা, রিভ্যালুয়েশন হলে সেই ডাটাগুলো, বা কি কি অ্যাসেট কেনা হলো সেগুলোর অ্যামাউন্ট গুলো, ডাটাগুলো, সো এই সব কিছুই কিন্তু নন ফাইন্যান্সিয়াল ডাটা। আমি 5 লাখটাকে জাস্টিফাই করতে চাচ্ছি, রাইট? 5 লাখটাকে জাস্টিফাই করার জন্য আমি যে নন ফাইন্যান্সিয়াল ডাটাগুলো নিচ্ছি, সেটা দিয়ে আমি এই 5 লাখটাকে জাস্টিফাই করছি। সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ডাটা এবং নন ফাইন্যান্সিয়াল ডাটা কতটুকু চেঞ্জেস হলো, এবং হচ্ছে সেই চেঞ্জেসটা কতটুকু গুরুত্বপূর্ণ বা ম্যাটেরিয়াল, সেটাকে আমি একটু দেখি, আমি ইভালুয়েট করি যে চেঞ্জেসটা কতটুকু হলো। সো ওই চেঞ্জেস অনুসারে আমি কতটুকু ডেভিয়েশন হয়েছে সেটা সিগনিফিকেন্ট কিনা, সেই সিগনিফিকেন্স অনুসারে আমি কিন্তু ইনফরমেশন গুলো নেই এবং হচ্ছে সেখান থেকে অডিটটা কমপ্লিট করি। এখন অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা আপনারা একটু দেখেন। ডেফিনেশন ম্যাম নন ফাইন্যান্সিয়াল আরেকবার একটু বলবেন? নন ফাইন্যান্সিয়াল হচ্ছে গিয়ে এইটা তো ফোন দেখেন, অ্যাসেট কি কি অ্যাসেট নতুন কেনা হয়েছে নামগুলা নিলেন, ঠিক আছে, রিভ্যালুয়েশন হলো কিনা ইনফরমেশনটা নিলেন, এগুলার কিন্তু ওইটা মানে ওইটাকে সাপোর্ট করছে। ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কোনটা? 5 লাখ। ওকে, ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কোনটা? 5 লাখ। আর ওইটাকে সাপোর্ট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে যে ইনফরমেশন গুলো নিচ্ছি সেটা কি, অ্যাসেট বাড়লো কিনা, রিভ্যালুয়েশন হলো কিনা, এই যে ব্যাকগ্রাউন্ডের ডাটাগুলো, এগুলোকে বলা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ডাটা। ওই ডাটাটা এই ফাইন্যান্সিয়াল ডাটাকে সাপোর্ট করে যে হ্যাঁ 5 লাখ টাকাটা জাস্টিফাইড কিনা। ক্লিয়ার আপু? জি ম্যাম। ওকে, সো আমরা ডেফিনেশনটা সবাই একটু দেখি। আমি স্যালারির একটা এক্সাম্পল দিলাম, আমি অ্যাসেটের একটা এক্সাম্পল দিলাম, দুটো এক্সাম্পলকে মাথায় রেখে ডেফিনেশনটা কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একটু দেখেন। তাহলে ম্যাম বলা যাচ্ছে যে মানে আমার যে ইনফরমেশনটাকে কনফার্ম করার জন্য আদার্স ইনফরমেশন আমাকে নেওয়া হচ্ছে, ইয়েস, ব্যাকগ্রাউন্ড। আমরা তো অডিট তো শুধু আপনি ফাইন্যান্সিয়াল ফিগার দেখে কি রেখে দেন তা তো না, আপনি তো এটাকে জাস্টিফাই করার জন্য ইনফরমেশন নেন না, ক্লায়েন্টের সাথে কথা বলেন, কিছু ডকুমেন্টস আনান, চেক করেন যে তার জি। কথা অনুসারে ডকুমেন্টস অনুসারে ঠিক কিনা, তাহলে আপনি 1 লাখ বা ওই যে 5 লাখের একটা জাস্টিফাইড রিজন পেলেন, চেঞ্জেস এর রিজন পেলেন। যদি না পান, তারা যদি আপনাকে স্যাটিসফাই না করতে পারে, আপনি এটা অডিট ফাইন্ডিংসে দিবেন। আচ্ছা, তো এই প্রসেসটাকে বলা হয় না অ্যানালাইটিক্যাল প্রসিডিউর বলে, ঠিক আছে? এই প্রসেসটাকে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর বলে। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর নরমালি আমরা কি করি, প্রিভিয়াস ইয়ারে কি আছে, কারেন্ট ইয়ারে কি আছে, দুটোর মধ্যে ডেভিয়েশন কতটুকু, সেই ডেভিয়েশন মানে হচ্ছে যে পার্সেন্টেজ আকারে আমরা যে একটু আগে ডেভিয়েশনটা বের করলাম, সেই ডেভিয়েশনটা যদি সিগনিফিকেন্ট হয়,
10%-এর বেশিকে আমরা নর্মালি অডিটেড জাজমেন্টে বলি সিগনিফিকেন্ট। সো যদি সিগনিফিকেন্ট হয় তাহলে হচ্ছে সেটা আমার জন্য আমার রিস্কের মধ্যে পড়ে, আমার অডিট করতে হবে। সেইটা অডিট করার জন্য আমরা কিন্তু এরকম নন ফাইন্যান্সিয়াল ডাটাগুলো কালেক্ট করি এবং হচ্ছে সেটাকে জাস্টিফাই করে অডিট করার চেষ্টা করি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? একদম ক্লিয়ার। ম্যাম ম্যাম তাহলে কি আমরা যখন কম্পারেটিভ করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কারেন্ট ইয়ারের সাথে প্রিভিয়াস ইয়ারের, তাহলে এটাকে কি অ্যানালিটিক্যাল প্রসিডিউর বলা যায় কি? এটা দিয়ে তো অ্যানালিটিক্যাল প্রসিডিউর বললাম এতক্ষণ। জি ম্যাম। আঁকা কি করছে? আঁকাকে মুছে দিলাম। ওকে। আইসা 520 অডিটিং স্ট্যান্ডার্ডের 520-তে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর নিয়ে বলা আছে। কি বলা আছে একটু দেখি। The consideration of comparison with কিসের সাথে? Comparable information for prior period। একদম কমন অ্যানালাইটিক্যাল প্রসিডিউর হচ্ছে প্রায়র পিরিয়ডের সাথে কারেন্ট ইয়ারের কম্পারিজন করে কতটুকু বাড়লো, কতটুকু কমলো, কোনটাতে অডিট করতে হবে। তার মানে যদি ধরেন কোনো একটা লাস্ট ইয়ার থেকে ইয়ারে মাত্র 2% 5% চেঞ্জ হলো, সেটা আমার রিস্কি পয়েন্ট না। যদি দেখি 10%-এর বেশি কোনোটা চেঞ্জেস আসলো, সেটা কিন্তু আমার অডিট প্রায়োরিটিতে চলে আসবে। সো অডিট প্রায়োরিটি সেট করতে বা রিস্ক এরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে কিন্তু অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা জোস একটা অডিট টেকনিক। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে anticipated result of the entity such as budget or forecast or expectation of auditor such as estimation of depreciation. ওকে, বাজেট ফরকাস্টের কথা বলি। যদি এটা খুব কম করা হয়, আমি তো প্রায়র পিরিয়ডের সাথে করেছি, আমি কিন্তু এরকম ফিউচার পিরিয়ড মনে করেন এখন 2025 2026 এর বাজেটের সাথে একটা কম্পেয়ার করতে পারি যে হ্যাঁ অ্যাকচুয়াল খরচ এত, ওদের ফিউচারে কেন এত খরচ বাড়তি রাখছে, কি রিজন থাকতে পারে। তবে নর্মালি প্রায়র পিরিয়ডেরটাই প্রায়োরিটি পায় বেশি। সময় পেলে আপনি কারো যদি বাজেট অ্যাভেলেবল থাকে নেক্সট ইয়ারের, ইউ ক্যান অলসো কম্পেয়ার দ্যাট। দিস ইজ অলসো কল্ড অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড নিয়ম। সো প্রায়র পিরিয়ডের সাথেও করতে পারলেন, ফিউচার পিরিয়ডের সাথেও আপনি করতে পারলেন যদি ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে। এটা একটা ইজিলি অ্যাভেলেবেল, এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। সো এটা আসলে খুব একটা করা হয় না যদি না থাকে। থার্ড হচ্ছে সিমিলার ইন্ডাস্ট্রি। আমি টেক্সটাইল কোম্পানি, আমার সিমিলার একটা টেক্সটাইল কোম্পানির সাথে আমার কম্পারিজন হলো। আমি ব্যাংক, আমি সরকারি ব্যাংক, আমার সিমিলার একটা সরকারি ব্যাংকের সাথে আমার কম্পারিজন। ঠিক আছে। সো আমরা নর্মালি একটু বিগ ক্লায়েন্ট জায়ান্ট ক্লায়েন্ট গুলোর ক্ষেত্রে ইন্ডাস্ট্রি কম্পারিজন করি। ঠিক আছে, সোনালী ব্যাংকের এই অবস্থা, জনতা ব্যাংকের কি অবস্থা। ঠিক আছে। সো বা ব্র্যাকের এই অবস্থা, এইচএসবিসি বা এসসিবি এদের কি অবস্থা। ঠিক আছে। সো এরকম প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংক মানে গভর্নমেন্ট ব্যাংক এরকম সিমিলার ইন্ডাস্ট্রিতে সিমিলার দুই একটা কোম্পানির সাথেও আপনি কম্পেয়ার করতে পারেন। এতে লাভ হয় কি দেখেন, যদি সুযোগ থাকে, আমি আবারও বলছি ইনফরমেশন গুলো আসলে ইজিলি অ্যাভেলেবল থাকে না, বাট যদি থাকে আপনি কম্পেয়ার করতে পারেন যে হ্যাঁ তোমার এই ব্যাংকে, সরকারি ব্যাংক দুটোই, একজনে লোন দিচ্ছে এত টাকা, আরেকজন কতটুকু দিচ্ছে, বা এর ডিপোজিট এতটুকু আছে তার কতটুকু আছে, এর অ্যাসেট এতটুকু আছে তার কতটুকু আছে। অর্থাৎ কম্পেয়ার করলে একটু বোঝা যায় মার্কেটে অন্যান্যরা কেমন চলছে। তাহলে আমি যে অডিটর হিসেবে অডিট করছি এই ক্লায়েন্টটা, সে কোন জায়গায় আছে, কেমন রিস্ক আছে, এটা একটু আন্দাজ করা যায়। ক্লিয়ার? এসবের জন্যই আসলে এত কিছু বাজেট, ইন্ডাস্ট্রি, এগুলো একটু যখন আপনার প্রেস্টিজিয়াস ক্লায়েন্ট, একটু আমরা কিছু ক্লায়েন্ট থাকে না যে তার অনেক কিছু দেখতে হয় বা তার ফি অনুসারে দেখা যায় যে কাজের স্কোপও অনেক বেশি, তখন আমরা ইন্ডাস্ট্রি কম্প্যারিজনটাও কিন্তু করতে পারি। ওকে, দেন হচ্ছে
কনসিডারেশন অফ রিলেশনশিপ বিটুইন। সো 520 আরেকটা জিনিস বলা আছে যে এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দ্যাট উড বি এক্সপেক্টেড to conform to a predictable pattern based on the entity's experience, such as relationship of gross profit to sales. Okay. আরেকটা টাইপের অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করা যায়, একটু আগে তো প্রায়র পিরিয়ডের সাথে বলেছি। আরেকটা হয় কি, আমি অ্যাসেট থেকেই বুঝাই। টোটাল অ্যাসেট হচ্ছে 10 লাখ টাকা, তার মধ্যে ইনভেন্টরি হচ্ছে 6 লাখ টাকা, তার মানে কত? ইনভেন্টরি কত পার্সেন্ট টোটাল অ্যাসেটের? 60%। 60%। তো টোটাল অ্যাসেটের মধ্যে 60% যদি ইনভেন্টরি হয়, আপনি কি ইনভেন্টরিটা আগে দেখবেন না অডিটে? জি ম্যাডাম। ডেফিনেটলি। সো শুধু যে প্রায়র পিরিয়ডের সাথেও যে আমার একটা কম্পারিজন হয় তা না, প্রায়র পিরিয়ডের সাথে কম্পারিজনটাকে বলে হরিজন্টাল কম্পারিজন। আর এই যে টোটাল অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি কতটুকু, অ্যাসেট কতটুকু, এই যে একটা কম্পারিজন করছি, পারচেজ মানে পারচেজ প্লাস সেলস, এগুলো যখন আমরা দেখছি প্রফিট এন্ড লসে, সো এই যে একটার সাথে মানে এটাকে বলে কি হরিজন্টাল, আরেকটা কি ভার্টিক্যাল, রাইট? লম্বালম্বি বাংলায় যেটাকে বলে। সো এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। হরিজন্টালটা প্রায়র পিরিয়ডের সাথে, আবার ভার্টিক্যালটা হচ্ছে সেম ইয়ারেরই টোটালটার মধ্যে কোনটার পার্সেন্টেজ কতটুকু। আমাদের অডিটে সবচেয়ে বেশি ইউজ হয় এই হরিজন্টাল আর ভার্টিক্যালটাই। ঠিক আছে, আমাদের পার্টনাররাও যখন রিভিউ দেয়, আপনার একটু সিনিয়র হলে যখন রিভিউতে বসবেন, স্যার দেখবেন জিজ্ঞেস করবে এটা এত এত পার্সেন্টেজ কেন চেঞ্জ হলো, লাস্ট ইয়ারে এত ছিল, ইয়ারে কেন এত, কি বের করছো তুমি অডিট, একটু বলো তো কেন বাড়লো কেন কমলো, এগুলা জিজ্ঞেস করবে। তার মানে তার মাথায় কিন্তু অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ঘুরছে। ঠিক আছে, কিংবা সে ভার্টিক্যাল মানে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর মনে মনে করে বলবে এই এই মানে টোটাল অ্যাসেটের মধ্যে এটার ভ্যালু তো অনেক বেশি, এটাতে কি কি আছে, কি অডিট করেছো, কি কি প্রবলেম পেয়েছো, কিভাবে কাজ করেছে, এগুলা জিজ্ঞাসা করবে। সো এই যে ভার্টিক্যাল আর হরিজন্টাল অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা সবচেয়ে জনপ্রিয় আমাদের বাংলাদেশের অডিটে বা ওয়ার্ল্ড ওয়াইডই আমি বলি, কারণ ইন্ডাস্ট্রি বাজেট এগুলো একটু ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে না। সো আমরা এরকম হরিজন্টাল এবং ভার্টিক্যাল করতে পারি। সো সেটাই এখানে বলছে গ্রস প্রফিট, সেলস এর মধ্যে গ্রস প্রফিট কতটুকু, সো সেটার পার্সেন্টেজ কেমন, গ্রস প্রফিট আবার লাস্টে কেমন ছিল, ইয়ারে কেমন ছিল, এরকম আপনি মানে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর আপনাকে অনেক কিছুর অ্যান্সার দিয়ে দিবে আপনি অডিটে। ঠিক আছে, এটা যদি ভালো মতো করতে পারেন। Financial information and relevant non-financial information such as the relationship of payroll costs to number of employees, যেটা আমরা একটু আগে ডিসকাস করেছি, পেরোল কেন বাড়লো কমলো, যে এমপ্লয়ি কতজন বাড়লো কতজন কমলো। সো এই যে নাম্বার অফ এমপ্লয়ি এটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, আর এই যে পেরোল কস্ট এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। সো অনেকগুলো মেথড আছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করার, কমপ্লেক্স টু সিম্পল। কোনটা করবেন কিভাবে করবেন এটা টোটালি অডিট জাজমেন্ট, কোথাও বলা নাই যে তোমাকে এটা এটা করতেই হবে। এটা হচ্ছে টোটালি অডিটকে হেল্প করার জন্য এই অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। আপনি একটা করতে পারেন, আপনি দুটো করতে পারেন, আপনি তিনটে মেথডও করতে পারেন, হোয়াট এভার ইউ ফিল ইজি। ঠিক আছে, ক্লিয়ার অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। আমরা কি এখানে এমন কেউ আছে যারা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর দিয়ে অডিট করার এক্সপিরিয়েন্স আছে? কিছুটা দেখেছি ম্যাম, পুরা ক্লিয়ার না। জি বুঝি জি না, ম্যাম দেখেছি। ম্যাডাম এটা করেছি বাট অতটা ক্লিয়ার না। অতটা ক্লিয়ার না। আজকে এমনি কিভাবে করবেন এটা মোটামুটি একটা আইডিয়া কি দিতে পেরেছি কিনা? জি ম্যাম, আজকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে। সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর আসলে করার জন্য আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কিছু ইনফরমেশন লাগে। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর বিশেষ করে নন ফাইন্যান্সিয়াল ডাটা তো দেখা যায় যে কালেক্ট করতে হয়, হ্যাঁ। সো এই জন্য আমাদের হচ্ছে গিয়ে নন ফাইন্যান্সিয়াল ডাটার জন্য আমাদের মানে ক্লায়েন্টের কাছ থেকে কিছু জিনিস একটু জেনে নিতে হয়। আচ্ছা, একজন বারবার প্লজিবল রিলেশনশিপের কোশ্চেন করছে। প্লজিবল মানে কি বলেন তো? বিশ্বাসযোগ্য। অর্থাৎ রিলেশনশিপটাকে যখন আপনি নিশ্চয়ই অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ওখান থেকে করেছেন, সরি আমি কোশ্চেনটা মাত্র দেখেছি, একটু একটু দেখাই ওনাকে, একটা সেকেন্ড।
Analytical procedure means evaluation of financial information made by a study of plausible relationship among both and financial and non-financial data. ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল ডাটা দিয়ে আমি একটা বিশ্বাসযোগ্য সম্পর্কটাকে ইভালুয়েট করার জন্য অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করি। ক্লিয়ার? মইনুল হুদা, ওকে। এপিএম হচ্ছে অডিট প্র্যাকটিস ম্যানুয়াল, সেটার মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, C7 এ আছে। আপনি এপিএমটা একটু খুইলেন, তারপরে এটা দেখতে পাবেন। সো যেটাতে ছিলাম অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ইন প্ল্যানিং দ্য অডিট। সো পসিবল সোর্স কোনটা কোনটা? আমি যদি ইন্টারিম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কিছু লাগে আমার অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের ক্ষেত্রে, বাজেটের সাথে করতে হলে বাজেটের ইনফরমেশন লাগবে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস যদি কিছু থেকে থাকে সেটা ইনফরমেশন লাগবে, নন ফাইন্যান্সিয়াল যখন যে মানে হেডটা দেখছি সেটা রিলেটেড নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো আমার লাগবে, ব্যাংক ক্যাশ রেকর্ড গুলো লাগতে পারে যখন ব্যাংক অ্যান্ড ক্যাশের যদি আমি ইয়া করি, মানে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করি, ভ্যাট রিটার্ন, বোর্ড মাইনার্স কেন হয়েছে, ইনক্রিমেন্ট হলো কিনা, প্লাস আরো কিছু ইনফরমেশন, সেলস, গ্রস প্রফিট, অনেক অনেক ইনফরমেশন দেখা যায় যে বোর্ড মাইনার্সে থাকে। তো নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের পারপাজে বোর্ড মাইনার্সটাও দরকার হতে পারে আমাদের। আর ক্লায়েন্টের সাথে কারেসপন্ডেন্স করেও আমরা অনেক সময় অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের জন্য ইনফরমেশন গুলো পেতে পারি। ঠিক আছে? সো কাম টু দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি। ম্যাটেরিয়ালিটি নামটা দিয়ে কি বোঝা যাচ্ছে, বা ম্যাটেরিয়ালিটি করার এক্সপিরিয়েন্স কার কার আছে, বা এটাতে কি বুঝেন? আমাকে আগে আপনাদের ভিউটা শেয়ার করেন প্লিজ। ম্যাম, ম্যাটেরিয়ালিটি হচ্ছে এমন একটি ফিগার যা হচ্ছে অডিটরের ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে ইম্প্যাক্ট করে। অডিটরের ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে ইম্প্যাক্ট করে, রাইট? আচ্ছা, জি ম্যাডাম। ওকে। সো কারো কি করার এক্সপিরিয়েন্স আছে কিনা? জি ম্যাডাম, আছে ম্যাডাম। আচ্ছা, কি কার? আচ্ছা, নামটা আমি, ওকে বলেন আবার কিভাবে করেছেন। ম্যাডাম এটা হচ্ছে ম্যাডাম, মনে করেন একটার অ্যামাউন্ট হচ্ছে ম্যাডাম ধরেন 5 লক্ষ টাকা। হুম 5 লক্ষ টাকার অ্যামাউন্ট ম্যাডাম আমি কতটুকু পর্যন্ত মানে ওদেরকে ছাড় দিতে মানে পারি আর কি। মনে করেন ম্যাডাম আমি 5 লক্ষ টাকা যদি একটা অ্যামাউন্ট হয়, ওইটার ম্যাটালিটি ধরেন ম্যাডাম 50,000 টাকার মানে লেনদেন গুলো, ট্রানজাকশন গুলো 50,000-এর নিচে যেগুলা, ওইগুলা ম্যাডাম আমি নিব না। মানে 50,000 টাকার উপরে যে অ্যামাউন্ট গুলা, ওইগুলা নিয়ে আমি কাজ করতাম আর কি ম্যাডাম, ওইরকম ভাবে করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি। আর কারো কোনো আইডিয়া কাজ করার? ম্যাম, মানে যে অ্যামাউন্টটা না নিলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো এফেক্ট আসবে না, ওইটাকে বলা হয় ম্যাটেরিয়ালিটি। ওকে, মোটামুটি ধারণা আছে, যে দুজনই বলেছেন ধারণা আছে। আমি সবার জন্যই সুন্দর করে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। হ্যাঁ, ম্যাটেরিয়ালিটি। ওকে, একটু দেখি। আমি প্রথমেই আমার যেটা ক্লাসের ধরন আসে, আমি ডেফিনেশনে যাই না, আগে এক্সাম্পল দিই, তারপর ডেফিনেশনে আসি। আমি আগে এক্সাম্পলের জন্য যাই। ওকে, এখানে দেখেন কতগুলো পার্সেন্টেজ এবং কতগুলো আইটেম বলে দেয়া আছে, রাইট? দেখতে পাচ্ছেন তো? সো এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালিটি করার নিয়ম, মানে অনেকগুলো মেথডে ম্যাটেরিয়ালিটি করা যায়। সো প্রফিট বিফোর ট্যাক্সের 5%, গ্রস প্রফিটের 5 থেকে 1%, রেভিনিউ 5 থেকে 1, টোটাল অ্যাসেটের 1 থেকে 2, এরকম। এই যে দেখেন, এখানে 6টা নিয়ম। আপনি আপনার ফার্মে যে কোনো একটা নিয়ম ইউজ করতে পারেন, তবে আপনি নিজে নিজে করতে পারবেন না। আপনার হয়তো মানে যেই অ্যাফিলিয়েটেড যে ফার্মটা, মনে করেন আরআরএস এর জন্য কেপিএমজি, তারপরে হচ্ছে নুফাসের জন্য ডিলয়েট, এরকম তারা বাইরের অ্যাফিলিয়েশন ফার্মটা যেটাকে প্র্যাকটিস করে, বাংলাদেশের অ্যাফিলিয়েটেড ফার্মও দেখা যায় ওটাকেই ফলো করে। আবার এমন হতে পারে আমার অ্যাফিলিয়েশন নাই, বা আমি অ্যাফিলিয়েটেড ফার্মেরটা দেখা যাচ্ছে যে মানে ইউজ করার বাধ্যবাধকতা নাই, আমি আমার ফার্মে যে কোনো একটা ইউজ করতে পারি। তবে যেটা ইউজ করি মোটামুটি সব ফার্মের, মানে আমার ফার্মের সব পার্টনাররা সেম প্রসেসটাই ফলো করি। ঠিক আছে, ধরেন আমি নিলাম রেভিনিউর 5 থেকে 1%। হ্যাঁ, আমি আমার ক্লায়েন্টের জন্য
আমার ফার্ম থেকে সাজেস্টেড যে তোমরা ম্যাটেরিয়ালিটি যখন করবে রেভিনিউটাকে ধরো সেটা হচ্ছে 5 থেকে 1%। আমার রেভিনিউ 1 crore, আমি যদি 1% ধরি কত আসে? বলেন। এটা তো ম্যাম একটা প্রিজিয়াম বেঞ্চমার্ক আমরা ধরতাম, যেটা এটা কি ওইভাবেই? আমি আপনাকে কোশ্চেন করেছি রেভিনিউ 1 crore, সেটার 1% কত হবে? 1 লাখ ম্যাম। 1 লাখ ম্যাম। ওকে, সো এখন এটাই আমার জন্য ম্যাটেরিয়াল ফিগার, রাইট? আমি ম্যাটেরিয়ালিটি সেট করলাম কত? 1 লাখ। এখন আপনি পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যেই লাইন আইটেমই দেখেন না কেন, 1 লাখ টাকার নিচের মানে ট্রানজেকশন গুলো আপনার জন্য ম্যাটেরিয়াল না। 1 লাখ টাকা বা তার উপরে যত ট্রানজেকশন আছে সব আপনার জন্য ম্যাটেরিয়াল। ধরেন আমি এখন অ্যাসেট দেখতে গেলাম, অ্যাসেটে আমার সারা বছরের ট্রানজেকশন আছে কত? 100টা ট্রানজেকশন। 100টা ট্রানজেকশনের মধ্যে 1 লাখ বা তার অ্যাবভ ট্রানজেকশন আছে 15, কত? অনলি 15টা ট্রানজেকশন। তাহলে বাকিগুলা কি ইমম্যাটেরিয়াল ট্রানজেকশন না? হুম, জি ম্যাডাম। অনেক ট্রানজেকশন 100টা, তার মধ্যে যদি আমি মানে 1 লাখ টাকার উপরে ট্রানজেকশন, 1 লাখ বা তার অ্যাবভ ট্রানজেকশন দেখতে গিয়ে যখন মানে চেক করছি, দেখলাম যে মাত্র 15টা ট্রানজেকশন হচ্ছে 1 লাখ বা তার বেশি। আপনি এই 15 ট্রানজেকশন দেখলেই কিন্তু আপনার অডিট শেষ অ্যাসেটের। ক্লিয়ার? কারণ টোটাল অ্যাসেটের যে ভ্যালু, এই 15টাই দেখবেন যে 70-80% কভার করে ফেলছে, রাইট? আপনি মনে করেন টোটাল অ্যাসেট যে মানে 15 লাখ টাকা থাকলো, সেটার মধ্যে 15 লাখ না, ধরেন আর একটু বেশি ধরি, 30 লাখ টাকা। তো আপনি 1 লাখ টাকা বা তার উপরে ট্রানজেকশন যে 15টা দেখছেন, এটা দিয়েই দেখবেন যে আপনার অ্যাসেটের ম্যাক্সিমামটা কভার হয়ে গেছে। দেখাও কভার হয়ে গেছে, মাত্র 15টা ট্রানজেকশন দিয়েই আপনি কিন্তু অ্যাসেটের অডিট শেষ করে ফেলতে পারলেন। বাকি 85 আপনার দেখতে হবে না, কারণ এই কোনোটা 1000 টাকা, কোনোটা 3000 টাকা, কোনোটা 5000, এগুলা অ্যাকুমুলেট, অনেকগুলো অ্যাকুমুলেট করলেও আপনার হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল ফিগার হচ্ছে না। ঠিক আছে? ক্লিয়ার কিভাবে আমরা ম্যাটেরিয়ালিটিটা করব? জি সো ম্যাম। নট অনলি অ্যাসেট, এই যে ওভারঅল আমরা তো 1 লাখ করলাম হচ্ছে যে ওভারঅল ম্যাটেরিয়ালিটি। এই ওভারঅল ম্যাটেরিয়ালিটি নট অনলি অ্যাসেট, সেলস বলেন, আপনি ইনভেন্টরি বলেন, আপনি যেটাই দেখতে যান 1 লাখ টাকা বা তার উপরে ট্রানজেকশন গুলো আপনি দেখবেন। 1 লাখ টাকার নিচে ট্রানজেকশন গুলো হচ্ছে আপনার জন্য ইমম্যাটেরিয়াল। আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখছেন, যে ক্লায়েন্টের দেখছেন, তার জন্য। এতে কি হয়? অডিটের কাজটা কমে আসে, ইজিলি আপনি ম্যাটেরিয়াল ট্রানজেকশন গুলোকে সিলেক্ট করতে পাচ্ছেন। আপনি ইজিলি এই ট্রানজেকশন কয়েকটা দেখেই দেখা যাচ্ছে যে অডিটের কোয়ালিটিও মেনটেন হচ্ছে, কোয়ান্টিটিও মেনটেন হচ্ছে। মানে আপনি যদি প্রত্যেকটা লাইন আইটেমেরই এরকম 15টা 10টা এই ট্রানজেকশন গুলো, বড় বড় ট্রানজেকশন গুলো যদি দেখেন, অ্যাকুমুলেট করেন, দেখবেন যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 70-80% দেখেই ফেলেছেন। বুঝতে পেরেছেন ম্যাটেরিয়ালিটিটা কিভাবে কাজ করে বা কিভাবে আপনাকে অডিটে হেল্প করছে? আপনাকে স্যাম্পলিং করতে হেল্প করছে। ম্যাম ক্লিয়ার? যদি 1 লাখ টাকার কোনো ট্রানজাকশন না হয়? অবান্তর কোশ্চেন। আসতেছি আমরা। ওকে, সো এটা গেল আমাদের মাঝখানে, সরি এটা অন আসছে। ওকে, সো আমরা এখন দেখলাম যে ম্যাটেরিয়াল ফিগার বা ম্যাটেরিয়ালিটি কিভাবে সিলেক্ট করা যায়, ওভারঅল ম্যাটেরিয়ালিটিটা কিভাবে বের করা যায় এবং কিভাবে এটা কাজ করে। এইটুকু ক্লিয়ার কিনা আপনারা? ম্যাম ম্যাম, ট্রানজাকশন গুলো যদি ছোট আকারের হয়, 1 লাখ টাকা তো বললো ট্রানজেকশন না ছোট, 1 লাখ টাকার উপরে ট্রানজেকশন আপনি ম্যাটেরিয়ালিটি ফিগার সেট করলেন যে 1 লাখ টাকার উপরে আপনি দেখবেন না, তাহলে আপনার জন্য তো ছোট ট্রানজেকশন গুলো আপনার জন্য ইমম্যাটেরিয়াল। আপনি যখন এটা ফাইলে রেখে দিচ্ছেন, ম্যাটেরিয়ালিটি আপনি চেক করেছেন, ম্যাটেরিয়াল লেভেলটা আপনি দেখেছেন, সবকিছু সেট করে আপনি যেটাতে ফিক্সড হবেন, আপনি সেটাই আপনার জন্য হচ্ছে নির্ধারিত। আপনি এর বাইরের ট্রানজেকশন গুলো আপনি চাইলে দেখতে পারেন, বাট আপনার জন্য বাধ্যবাধকতামূলক কোনো নিয়ম নেই যে ইমম্যাটেরিয়াল ট্রানজেকশন গুলো আপনি দেখবেন না। ক্লিয়ার? বাট একটা 1 লাখ কোশ্চেন ছিল, টাকা
বা তার উপরে ট্রানজেকশন গুলোকে আপনার মাস্ট বি দেখতেই হবে, সেখানে আপনি কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমি আবারও বলছি, 1,00,000 টাকা বা তার উপরে ট্রানজেকশন গুলো আপনার জন্য ম্যাটেরিয়াল ট্রানজেকশন, আপনি অলরেডি ফাইল আপ করেছেন, এগুলো আপনার জন্য দেখা বাধ্যতামূলক। ওইখানে যদি কোনো ভুল থাকে, কোনো যদি প্রবলেম হয়ে থাকে, সেটা যদি আপনি না বের করতে পারেন, সেটার জন্য আপনাকে পানিশ করতে পারে রেগুলেটরি বডি, যে হ্যাঁ তোমার অডিটের স্কোপের মধ্যে ছিল, তুমি কেন এড়িয়ে গেলা বা তুমি কেন বের করতে পারলে না। বাট ইম্যাটেরিয়াল ট্রানজেকশন গুলোর জন্য আপনাকে পানিশ করবে না, সেটা আপনার ইচ্ছা, আপনি চাইলে দেখতে পারেন, আপনি চাইলে নাও দেখতে পারেন। ওকে, এইটুকু বুঝেছেন কিনা সেটা বলেন। জি ম্যাডাম বুঝতে পারছি। এইটুকু বুঝেছেন? ওকে, কোশ্চেন আমি নিচ্ছি। কোশ্চেন করার আগে আমাকে সময় দিতে হবে, আগে আমাকে শেষ করতে দেন, তারপর কোশ্চেন করেন। এখন এই ম্যাটেরিয়ালিটির ডেফিনেশনটা পড়েন। বুঝা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। জি, জি ম্যাম, দেখা যাচ্ছে, স্লাইডটা দেখা যাচ্ছে। আমি বলেছি বুঝেছেন কিনা। স্লাইড দেখা গেলে তো হবে না, পড়েন এবং বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। এই যে এতক্ষণ কথা বললাম, সেটার বেসিসে ডেফিনেশনটা ক্লিয়ার কিনা সেটা বলেন। জি ম্যাডাম। এটা ক্লিয়ার তো, রাইট? ওকে, সো আমরা আরেকটা হচ্ছে গিয়ে, আমি দেখলাম যে সেলস করতে গিয়ে, মনে করেন সেলস, আমি ম্যাটেরিয়াল ফিগার হচ্ছে 1,00,000 তো বের করলাম। সেই 1,00,000-এর বেসিসে আমি সেলস, আমি তো অ্যাসেটের কথা বলছিলাম, ওকে অ্যাসেটেই থাকি। 15টা ট্রানজেকশন দেখলাম আমরা অ্যাসেট, একটু আগে যেটা ডিসক্রাইব করলাম। 15টা ট্রানজেকশনে কিছু না কিছু প্রবলেম পেলাম অডিটে। ওকে, তো অডিটর হিসেবে আমার একটু খুঁতখুত করছে। আমি চিন্তা করলাম যে 15টা ট্রানজেকশন দেখেছি, আমি আরেকটু বাড়ায় দেখি, সবগুলাতেই প্রবলেম হচ্ছে, প্রবলেম দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো আপনি সব লাইন আইটেম না, শুধুমাত্র অ্যাসেটের জন্য ম্যাটেরিয়ালিটি লেভেলটা একটু নামিয়ে দিলেন, 80,000 করলেন অথবা 70,000 করলেন, ধরি 70। ওভারঅল ম্যাটেরিয়ালিটি কিন্তু 1,00,000, ওইটা কিন্তু ওইটার জায়গায় থাকবে। আমি শুধুমাত্র অ্যাসেটে, যেহেতু প্রত্যেকটাতে প্রবলেম পেয়েছি 15টা ট্রানজেকশনে, আমি আরেকটু দেখতে চাচ্ছি, সেজন্য শুধুমাত্র অ্যাসেটের জন্য আমি ম্যাটেরিয়ালিটি লেভেলটা 1,00,000 থেকে নামিয়ে 70-তে নিয়ে এসেছি। 70-তে নিয়ে আসার পর দেখলাম যে আমার আরো 5টা ট্রানজেকশন বেড়ে গেল। এখন কত হলো? 20 ট্রানজেকশন। আমি এই 5টাও দেখলাম। ওকে, এই 5টাতে দেখে যদি সেম প্রবলেমই থাকে, তাহলে আমি ধরে নিব পুরো অ্যাসেটটাতেই এই মিস স্টেটমেন্টটা আছে। আমি মিস স্টেটমেন্টটা আর একটু রিকনফার্ম হওয়ার জন্যই কিন্তু একটু ম্যাটেরিয়ালিটি লেভেল কমিয়ে আরো কিছু ট্রানজেকশনকে আমি আমার অডিট স্কোপের মধ্যে নিয়ে আসলাম। ক্লিয়ার? বাট ওভারঅল ম্যাটেরিয়ালিটি কিন্তু 1,00,000-ই থাকছে। ওকে, সো এই যে আমি কোনো একটা নির্দিষ্ট লাইন আইটেমের জন্য ম্যাটেরিয়ালিটি লেভেল থেকে নামিয়ে নিয়ে এসে আর একটু বেশি ট্রানজেকশন দেখে ওভারঅল একটা ডিসিশনে দাঁড় করানোর জন্য আমি দেখছি, দ্যাট ইজ কল্ড পারফরম্যান্স ম্যাটেরিয়ালিটি। একটু ডেফিনেশনটা পড়েন। বোঝা গেল ম্যাটেরিয়ালিটি কি, পারফরম্যান্স ম্যাটেরিয়ালিটি কি? জি ম্যাম। ক্লিয়ার? বাকিরা? ম্যাম পারফরমেন্স ম্যাটেরিয়াল একটু আরেকবার একটু বুঝাবেন না? কোথায় প্রবলেম হচ্ছে ওমর ফারুক, বলেন তো। ম্যাম ওই যে জিনিসটা ম্যাম একটু বুঝি নেই ম্যাম একটু।
আপনি কি এতক্ষণ শুনেছেন নাকি হ্যাঁ কোনো ম্যাটারিটি কাজে শুনেছি মনোযোগ ম্যাম, দিচ্ছেন? আপনি বলেছেন যেটা ম্যাম। আচ্ছা, আমি আবার বলছি, আমি ম্যাটেরিয়ালিটি লেভেল তো 1 লাখ সেট করলাম, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই। জি আমি ম্যাম। অ্যাসেট দেখলাম, অ্যাসেটের 15টা ট্রানজেকশন যেটা 1 লাখ বা তার অ্যাভাব, সেটাও দেখেছি। বাট আমি দেখেছি প্রত্যেকটাতেই প্রবলেম আছে, এবং প্রত্যেকটাতেই কিছু না কিছু আমি প্রবলেম পাচ্ছি যেটা মিসস্টেটেড করছে। তার মানে কি, ম্যাটেরিয়াল ফিগারের প্রবলেম মানেই তো ম্যাটেরিয়ালি মিসস্টেটেড আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সংজ্ঞা অনুযায়ী। সো আমি এটাকে আরেকটু রিকনফার্ম হওয়ার জন্য ম্যাটেরিয়ালিটি লেভেলটা 1 লাখ থেকে নামিয়ে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম, 70-তে নিয়ে আসলাম। সেটা যে কোনো ফিগার হতে পারে, আমি জাস্ট এক্সাম্পলের খাতিরে বলছি। 70-তে নিয়ে এসে দেখলাম ট্রানজেকশন আরো 5টা বেড়ে গেল, মানে 15টার জায়গায় এখন হচ্ছে আমাকে 20টা দেখতে হচ্ছে। তার মানে আরো 5টা আমি বাড়িয়ে দেখছি। কেন দেখছি? যে এই প্রবলেম যেহেতু 15টাতে আছে, বাকি 5টা দেখে আমি রিকনফার্ম হতে চাচ্ছি আসলে কি ওইগুলাতেও সেম প্রবলেম কিনা। যদি দেখি আমি সেম প্রবলেম আছে, তাহলে ধরে নিব ওভারঅল অ্যাসেটটাতেই এই মিস স্টেটমেন্টটা আছে, মানে একটা ওভারঅল কনক্লুশন ড্র করতে পারবো অ্যাসেট নিয়ে। জি ম্যাম। আর যদি দেখি যে না, ওই 5টাতে নাই, তাহলে আমি একটু ধরে নিতে পারবো হ্যাঁ তাহলে ইম্যাটেরিয়াল ট্রানজেকশন গুলোতে এটা নাই, বাট ম্যাটেরিয়াল ট্রানজেকশন গুলোতে আমার এই প্রবলেমটা আছে। অর্থাৎ আমার কনক্লুশন ড্র করার খাতিরে আমি যেহেতু অডিট ফাইন্ডিংস দিব, অডিট ওপিনিয়ন দিব, আমাকে এটা একটু রিকনফার্ম হওয়ার জন্যই আমি যখন লেভেলটা একটু নিচে নামিয়ে এসে দেখছি, সেটাকে বলছে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। ক্লিয়ার? জি ম্যাম, এখন পুরোপুরি ক্লিয়ার। ওকে। সো আমরা এই এই জায়গাটাতেই আজকে থাকি। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা টপিক এই চ্যাপ্টারের, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি। নট অনলি দিস চ্যাপ্টার, আপনি অডিটের প্রত্যেকটা পদক্ষেপেই প্রত্যেকটা জায়গায় আমি যখন চ্যাপ্টারগুলো পড়াবো, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর এবং ম্যাটেরিয়ালিটি কোনো না কোনো ভাবেই দেখবেন চলে আসবে। ঠিক আছে? এগুলোকে অডিট টুল বলা হয়। আপনি যখন অডিট করছেন, আপনার এই অডিট ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়ালিটি এবং অ্যানালাইটিক্যাল প্রসিডিউর যদি ইউজ করেন, তাহলে আপনার অডিটটা অনেক ইজি হয়। আপনারা অলরেডি নিশ্চয়ই বুঝেছেন যে অডিটটাকে কিভাবে খুব ইজি করা যায়, ম্যাটেরিয়ালিটি এবং অ্যানালাইটিক্যাল প্রসিডিউর কিভাবে অডিটটাকে খুব সুন্দর করে। আচ্ছা, বাড়তি কথা নয়েজ হচ্ছে, আমি তুহিন আছে হোস্ট, একটু প্লিজ দেখবেন। সো যেটা বলছিলাম যে এই ম্যাটেরিয়ালিটি এবং অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা ইউজ করলে আমাদের অডিটটা ইজি হয়। আমরা খুব সহজে রিস্কি এরিয়া কোনটা কোনটা, ম্যাটেরিয়াল ট্রানজেকশন কোনগুলো, সেগুলো খুব সুন্দর করে বের করতে পারি। অডিটটা ইজি হয়, এটা প্ল্যানিং এর পার্ট। আমরা যখন এপিএমটা দেখছি, এপিএম এ C7 এ আছে হচ্ছে আমার অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, C8 এ আছে হচ্ছে আমার অডিট ম্যাটেরিয়ালিটি। সো এই চেকলিস্ট গুলো আমার ইনফরমেশন দিয়ে আমার করতে হয় প্ল্যানিং স্টেজেই। তাহলে আপনার অডিটটা আমরা কি করি, আগে তো প্ল্যান করি, তারপর না অডিট করি, রাইট? সো প্ল্যানিং স্টেজেই আপনার কি হবে না হবে সেটা সেট করে ফেললে আমার অডিটটা ইজি হয়। ওকে। সো আর একটা স্লাইড আছে ম্যাটেরিয়ালিটি রিলেটেড, আমি সেটা পড়িয়ে আজকের ক্লাসটা একটু ক্লোজ করব। আইসা 320 আমার অ্যানালাইটিক্যাল প্রসিডিউর কততে ছিল বলেন তো? 520। ম্যাম 520। 520। সো 320 তে অডিট ম্যাটেরিয়ালিটি, 520 তে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। ওকে। সো এখানে কি বলেছে, আইসা 320 স্ট্যাটাস দ্যাট দ্য ম্যাটেরিয়ালিটি শুড বি কনসিডার্ড বাই দ্য অডিটর। ম্যাটেরিয়ালিটি কনসিডার করা উচিত কখন? ডিটারমাইনিং দ্য নেচার, টাইমিং এন্ড এক্সটেন্ট অফ অডিট প্রসিডিউর। যখন আমি অডিট প্রসিডিউর কি হবে না হবে, অর্থাৎ প্ল্যানিং স্টেজে, রাইট? ওটাই বলছে। ইভালুয়েটিং দ্য ইফেক্ট অফ মিস স্টেটমেন্ট, অর্থাৎ মিস স্টেটমেন্ট কতটুকু থাকলে আসলে সেটা আমার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে ইম্প্যাক্ট ফেলছে, বা আমার অডিট ওপিনিয়ন আমার চেঞ্জ হচ্ছে, বা অডিট ওপিনিয়নে ইম্প্যাক্ট ফেলছে, সেটার সময় আমার কিন্তু অডিট ম্যাটেরিয়ালিটিটা কাজে লাগে। ম্যাটেরিয়ালিটি অ্যাসেসমেন্ট উইল হেল্প দ্য অডিটর টু ডিসাইড, কি ডিসাইড করতে হেল্প করে? হাউ মেনি অ্যান্ড হোয়াট আইটেমস টু এক্সামিন। আমরা বললাম না যে কতগুলো দেখবো, ওইটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারছি। ওয়েদার টু ইউজ স্যাম্পলিং টেকনিক্স, এটা কিন্তু একটা স্যাম্পলিং টেকনিক্স। এটাতে ইজিলি আপনি স্যাম্পলিং করতে পারছেন যে কোন লাইন আইটেমে আপনি কতগুলো দেখবেন এবং কোনগুলো ম্যাটেরিয়াল ট্রানজাকশন। What level of error is likely to lead to an auditor to say the financial statement do not give a true and fair view? অর্থাৎ
ম্যাটেরিয়াল ট্রানজেকশনে যদি প্রবলেম থেকে যায় তাহলে কিন্তু আমি বলবো যে ডু নট গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, তাই না? আনকোয়ালিফাইড ওপিনিয়ন কিন্তু তখন যাবে না। তখন আপনার ম্যাটেরিয়াল ট্রানজেকশনে প্রবলেম থাকলে আপনার কিন্তু কোয়ালিফাইড যেতে পারে, সেটা যদি অনেক বেশি হয় আপনার হচ্ছে অ্যাডভার্স ওপিনিয়ন যেতে পারে, ঠিক আছে? সো এরকম হচ্ছে আপনার যে কোনো টাইপের ওপিনিয়নই আপনার আনকোয়ালিফাইড ছাড়া অন্যগুলো হয়তো যেতে পারে যদি মিসস্টেটমেন্টের পরিমাণটা অনেক বেশি থাকে। সো এটা ডিপেন্ড করছে ম্যাটেরিয়ালিটি করার পর মিসস্টেটমেন্টের পরিমাণের উপর ডিপেন্ড করছে যে আমি কি বলবো যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে নাকি না, ঠিক আছে? সো এইটা আপনাকে, আপনি যখন অডিট ওপিনিয়ন দিবেন তখন আপনাকে ম্যাটেরিয়ালিটি এই জিনিসটাতে হেল্প করবে। ম্যাটেরিয়ালিটি মাস্ট বি রিভিউড কনস্ট্যান্টলি। আমরা বারবার বলছি যে কি এটা ম্যাটেরিয়ালিটি প্ল্যানিং স্টেজের কাজ, বাট আমাদের বাংলাদেশের যে অডিট করা হয় ক্লায়েন্টগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রতি সপ্তাহে দেখবেন চেঞ্জ করে দিচ্ছে আপনাকে। আপনি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করলেন, এক সপ্তাহ পরে দেখলেন যে যেটার উপর রেভিনিউর উপর যে ফিগার মনে করেন যে 1% নিলেন, রেভিনিউ ফিগার চেঞ্জ হয়ে গেল। তাহলে আপনার কি ম্যাটেরিয়ালিটি আবার রিভিউ করে দেখতে হবে না? সো আগে মনে করেন যে 1 crore 1%, হ্যাঁ, এখন এটা 1.2, মানে 1,20,00,000। এখন 1% কত? 1,20,000। তার মানে 1,20,000 বা তার উপরে ট্রানজেকশন গুলো ম্যাটেরিয়াল। সো এরকম ভাবে চেঞ্জ হতে পারে। যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যেই ফিগারটার উপরে আপনি ম্যাটেরিয়ালিটি সেট করেছেন সেটা যদি চেঞ্জ হয়, আপনার ম্যাটেরিয়ালিটির মানে পার্সেন্টেজও চেঞ্জ হবে, প্লাস হচ্ছে গিয়ে আপনার মানে ট্রানজেকশনও চেঞ্জ হতে পারে, কম বেশি হতে পারে। সো এগুলো আর যখন অডিট করবো আমরা একটু খেয়াল রাখবো। আর কোনো এক্সটার্নাল কিছু ফ্যাক্টর থাকতে পারে যেগুলোর কারণেও আমার ম্যাটেরিয়ালিটি চেঞ্জ হতে পারে, ঠিক আছে? সো আজকে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ম্যাটেরিয়ালিটি এ পর্যন্তই থাকুক। আমি চ্যাপ্টার শেষ হয় নাই, এই চ্যাপ্টারে আরো অনেক কিছু আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। চ্যাপ্টার 3 এবং 4 মানে 1.5 ঘন্টার ক্লাসে শেষ হয় না নর্মালি, কারণ এগুলো অনেক বড় চ্যাপ্টার। আপনার 3 and 4টা একটু সময় নেয়। সো আমরা মোটামুটি অনেকখানি এগিয়েছি চ্যাপ্টার 3, বাকি আরো কিছু আছে, আমরা সেগুলো নেক্সট ক্লাসে শেষ করব। আমি স্লাইডটা দিয়ে দিলাম সো দ্যাট যেই পর্যন্ত পড়িয়েছি সেটা রিভিউ দিতে পারেন, প্লাস নেক্সট যেগুলো পড়াবো সেগুলো একটু দেখে আসতে পারেন, সো দ্যাট আমাকে কোশ্চেন করতে আপনাদের ইজি হয়, ঠিক আছে? ম্যাম পারফরম্যান্স ম্যাটেরিয়ালিটি নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, করতে পারি? আচ্ছা, এপিএম অ্যাসেট প্রাইসিং মডেল মানে কি? ফাহাদ এতক্ষণ কি বলতেছে আপনাদেরকে? অডিট প্র্যাকটিস ম্যানুয়াল, অ্যাসেট প্রাইসিং মডেল কোথায় পেলে? হ্যাঁ বলেন আপু। ম্যাম পারফরম্যান্স ম্যাটেরিয়ালিটির ক্ষেত্রে যদি 1 লাখ টাকার উপরে সব ট্রানজাকশন যদি আমি দেখি, ওখানেই যদি আমি অলরেডি প্রবলেম পাই, তাহলে তো অলরেডি সেটা কোয়ালিফাইড হয়েই গেল। তাহলে আমি আবার আরো কম টাকা, মানে 70,000 টাকার এটা তো আরো তো নিচে ট্রানজেকশন রয়ে গেছে। আমরা তো আসলে অডিটররা একটু স্যাটিসফাইড হতে চাই যে কোনো একটা ওপিনিয়ন যখন দিচ্ছি, আনকোয়ালিফাইড এর বাইরে যখন ওপিনিয়ন দিচ্ছি, আমরা কিন্তু একটু এনশিওর হতে চাই, আর একটু ভালো করে রিকনফার্ম হতে চাই আসলেই কি ভুলটা বাকিগুলোতেও আছে কিনা, আসলেই কি ওভারঅলই এটা কিনা, ঠিক আছে? এই রিকনফার্মেশন ওইটা যে ম্যান্ডেটরি তা কিন্তু না, পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি ম্যান্ডেটরি না, বাট আমি অডিটর হিসেবে আমি আরেকটু এনশিওর হতে চাচ্ছি, বা আমি আরেকটু স্যাটিসফাইড হতে চাচ্ছি যে আমি যে ওপিনিয়নটা দিচ্ছি সেটা আসলেই ভ্যালিড। হ্যাঁ, মানে নিজেকে আরেকটু স্যাটিসফ্যাক্টরি জায়গায় নিয়ে যাওয়া অডিটর হিসেবে। ওকে আপু, ক্লিয়ার? তাজিন? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, ঠিক আছে তাহলে। অলরেডি তো ম্যাম অলরেডি তো মানে বড় অ্যামাউন্ট গুলোতে Yes, তো অলরেডি yes, প্রবলেম পেলামই। yes, তাহলে আমার তো এটা এটা ম্যান্ডেটরি না, already আবারও বলছি satisfied পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিটা ম্যান্ডেটরি না, বাট ম্যাটেরিয়ালিটির যে ট্রানজেকশন গুলো আপনি অলরেডি সিলেক্ট করেছেন যে এটা আমার ম্যাটেরিয়ালিটি লেভেল, সেটা বা তার উপরে ট্রানজেকশন গুলো দেখা আপনার জন্য ম্যান্ডেটরি, কারণ এটা আপনার অলরেডি ফাইলে আছে যে আপনি ম্যাটেরিয়ালিটি কত সেট করেছেন। ওইখানে যদি আপনি কোনো ধরনের অডিটের গাফলতি পাওয়া যায়, মানে আপনি দেখেন নাই, এড়িয়ে গিয়েছেন, সেটার জন্য কিন্তু আপনাকে পানিশ করতে পারে অডিটর হিসেবে, ঠিক আছে? সেজন্য ওগুলো আগে দেখাটা বেশি জরুরি। জি, আরেকজনকে কোশ্চেন করতে চাই। ম্যাম আমি একটু মিস করে গেছিলাম, সেটা হচ্ছে যে
ওয়ান কোরের উপর আপনি 1%-এ 1 লাখ হয়, এটাতে আমার কোনো সমস্যা নাই, 1 লাখ নিচ্ছেন। কিন্তু ওয়ান কোর বিভিন্ন এরিয়া থাকে, যেমন সেলস, পারচেস, এটা কি ওভারঅল ধরেন নাকি নির্দিষ্ট স্পেসিফিক কোনো এরিয়াতে ও ও না, অ্যামাউন্টটা হবে ওভারঅলই এমন? আমি ধরেছি, ওভারঅল ধরে এরপরে প্রত্যেকটা লাইন আইটেমে ওটাকে অ্যাপ্লাই করতে হবে, যখন যে লাইন আইটেম ও দেখবেন সেটা। ঠিক আছে, ও আচ্ছা, ওকে। ঠিক আছে ম্যাম। স্লাইডটা আরেকটু ওকে দেখেন, ম্যাম। আমরা আরেকটু পড়েন, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ যত কোশ্চেন আছে, ম্যাম কারণ চ্যাপ্টার শেষ হয় নাই, আমরা এই জন্য কোশ্চেন গুলো সব আসলে নেয়া এই মুহূর্তে, চ্যাপ্টার শেষ হলে একটা সুবিধা হতো, হ্যাঁ, ওভারঅল এই চ্যাপ্টারের কোশ্চেন। বাট জি ম্যাম, একটু পড়েন, ধন্যবাদ। দেখেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টারও শেষ করব, সমস্ত কোশ্চেন গুলো নিব। ঠিক আছে, ওকে ওকে ওকে, ম্যাম, আজকের মতো আল্লাহ হাফেজ জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।